আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্স দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ অধ্যায়ের ধারক ও ধারকত্ব এই টাইপটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে ধারকত্বের বেসিক পড়াবো, তারপরে এই টাইপটা থেকে আমাদের বিগত যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো ইনশাল্লাহ তোমাদের আমি সলভ করাবো। তো তুমি যদি এই ক্লাসটা সম্পূর্ণ দেখো তাহলে ইনশাল্লাহ তোমার আর এই টাইপে কোনো সমস্যা থাকবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো তোমরা ক্লাসটা করো, এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারো। ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদের আমার একটা কোর্স সম্পর্কে বিস্তারিত বলি। কোর্সটি এইচএসসি ব্যাচের জন্য, মানে এইচএসসি 25, 26, 27 বা যে কোনো ব্যাচের জন্য হাইলি রিকমেন্ডেড একটা কোর্স। এই কোর্সটি কিন্তু ফুল সিলেবাসের উপর ভিত্তি করে। তো কোর্সটি কি মিশন ইউনি, যেখানে তুমি ডিইউ এবং জেইউ পাবা, মিশন ইউনি 2.0 যেখানে আরইউ এবং সিইউ পাবা, এবং মিশন এগ্রি যেখানে তুমি সকল কৃষি ভার্সিটি পাবা। তো কোর্সগুলো কিভাবে সাজানো আছে, এখানে তুমি বিগত 20+ বছরের অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক সলভ পাবা। মানে ভাইয়া, ধরো ঢাকা ভার্সিটির ভেক্টর অধ্যায় থেকে বিগত 20+ বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাকে সিকোয়েন্স আকারে সলভ করে দিব। প্রথমে 24 সালের কোশ্চেন, তারপর 23, 22, এইভাবে 2016 অব্দি যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলভ পাবা। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের পাবা, এবং নতুন যে কোশ্চেনগুলো আসবে পরবর্তীতে সেগুলো আমি এখানে অ্যাড করে দিব। তো উদাহরণস্বরূপ ধরো, এই সবগুলো ভার্সিটি মিলে ভেক্টর অধ্যায়ে 200টা কোশ্চেন আছে। তো তুমি যখন এই 200টা কোশ্চেন সলভ করবা তখন কিন্তু তোমার ওই অধ্যায়ের উপরে প্রিপারেশন 80 থেকে 90% অলমোস্ট ডান হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এই কোর্সগুলোতে আর কি পাবা তুমি সাথে, অধ্যায়ভিত্তিক এক্সাম থাকবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য, এবং হাতে ক্যালকুলেশন থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা দেখা যায় অনেকেই হাতে ক্যালকুলেশনটাকে খুব একটা গুরুত্ব দাও না। একমাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাড়া কিন্তু সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু তোমাকে হাতে ক্যালকুলেশন করতে হবে। তোমরা হাতে ক্যালকুলেশনের মাধ্যমে সলিউশন তোমরা এখানে পাবা, এবং সাথে যত রকমের শর্টকাট আছে, শর্ট টেকনিক আছে। তুমি অ্যাডমিশন মানে কিন্তু শুধুমাত্র কোশ্চেন সলভ করায় না, তুমি কত দ্রুত সলভ করবা, কত শর্টকাট টেকনিক এর মাধ্যমে সলভ করবা, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে। তো সবগুলো তোমরা কিন্তু এই কোর্সে পেয়ে যাবা, ঠিক আছে? তো পার্সোনাল গাইডলাইন পাবা, মানে আমার সাথে পড়াশোনা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা হলে আমার সাথে সরাসরি কথাবার্তা বলতে পারবা। আর এখানে সবগুলো কোর্সের জন্য আলাদা আলাদা মূল্য হলো 499 টাকা। তোমরা যদি যে কোনো 2টা কোর্স নাও তাহলে 799 টাকায় পেয়ে যাবো, আর 3টি কোর্স যদি নাও তাহলে 1199 টাকা পেয়ে যাবা। এটা সব সময়ের জন্য অফার থাকবে। তো আর দেরি না করে দ্রুত তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যাও। তো প্রথম কথা হলো ভাইয়া, ধারক কি আর ধারকত্ব কি? দেখো, ধারক হলো, এই ধারককে আমরা এইটা বলতে পারি যে ধারক হলো ধরো একটা যন্ত্র টাইপের বা একটা যান্ত্রিক ব্যবস্থা। এটা একটা যন্ত্র, আমরা মনে মনে এটাকে একটা যন্ত্র বলতে পারি, বুঝছো? একটা যান্ত্রিক ব্যবস্থা। ওকে, আচ্ছা। তাহলে এখানে যান্ত্রিক ব্যবস্থাটা কেমন ভাইয়া? যে তড়িৎ শক্তিকে এটা সঞ্চিত রাখার জন্য একটা ব্যবস্থা করা হয়, এই ব্যবস্থার নামই কি? ধারক। তার মানে তড়িৎ শক্তিকে আমরা সঞ্চিত করে রাখবো চার্জ হিসাবে, বুঝছো? তড়িৎ শক্তিকে আমরা সঞ্চিত করব চার্জ হিসাবে। এবং এই যান্ত্রিক যে ব্যবস্থাটা, এটাকে যে ধারক বলা হয়, এই ধারকের একটা ধর্ম আছে বা বৈশিষ্ট্য আছে, সেটার নাম হলো ধারকত্ব। তো কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই পরিবাহীর চার্জ ধারকত্ব, বা সংক্ষেপে বলা হয় ধারকত্ব। তো ধারকের ইংলিশ কি? ক্যাপাসিটর, আর ধারকত্ব আমরা ক্যাপাসিটেন্স, ঠিক আছে? তো এখন আমরা যদি এইটা এখানে দেখি, এখানে ব্যাখ্যা কি বলছে, যে কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয়। ওকে, ধরো যে কোনো একটা পরিবাহী আছে, সেই পরিবাহীটা গোলাকার হতে পারে, সমান্তরাল হতে পারে। ওকে, তো আমি বললাম এটা আসলে আমাদের একটা গোলাকার পরিবাহী উদাহরণস্বরূপ, ঠিক আছে? এই পরিবাহীর বিভব, এই পরিবাহী ধরো চার্জ গুলো পৃষ্ঠে বন্টন করে দেওয়া হয়েছে। আমি যদি এই পরিবাহীর বিভব একক পরিমাণ, মানে হল 1 ভোল্ট বৃদ্ধি করতে চাই, 1 ভোল্ট বৃদ্ধি করার জন্য আমাকে যে পরিমাণ চার্জ দিতে হয় তাকে ওই পরিবাহীর চার্জ ধারকত্ব, বা সংক্ষেপে আমরা সরাসরি ধারকত্ব বলবো। হ্যাঁ, আমরা তো জানি যেমন তাপ দিলে তাপমাত্রা বাড়ে, ঠিক তেমনি চার্জ দিলে বিভব বাড়ে। এই কথাটা মনে রাখবা, তাপ দিলে তাপমাত্রা বাড়ে। তুমি যদি কোনো বস্তুতে তাপ দাও তাহলে তার তাপমাত্রা বাড়বে। এই যে তাপ যদি দাও মানে বৃদ্ধি করো, তাহলে তাপমাত্রা বাড়বে। ঠিক সেম ভাবে তুমি যদি চার্জ দাও তাহলে কি বাড়বে? বিভব বাড়বে, বিভব বাড়বে। ওই বিভবটাই যদি তুমি শুধুমাত্র 1 ভোল্ট বাড়াতে চাও তাহলে যে পরিমাণ চার্জের দরকার হয় তাকে বলা হয় ধারকত্ব, ঠিক আছে? তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবং এইখান থেকে আমরা ধারকত্বের একটা খুব সুন্দর একটা সংজ্ঞা পাই।
যেটা হলো যে এই যে ধারকত্ব আছে না, এই ধারকত্ব যে চার্জ আমরা প্রদান করছি, চার্জটা কিসের সমানুপাতিক? এই যে আমাদের বিভব যে বৃদ্ধি পাচ্ছে সেই বিভবের সমানুপাতিক। এবং এই সমানুপাতিক চিহ্ন থেকে আমরা কি পাবো জানো? এই সমানুপাতিক চিহ্ন থেকে একটা কনস্ট্যান্ট পাবো যেটার নামই হলো সি ভি। এই সি কেই বলা হয় ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিউ ইজ ইকুয়াল টু সিভি। ওকে, তো আমি এইভাবে মনে রাখতাম যে ওই আমরা বলি না সিভি, কোন একটা কোম্পানিতে জব করার জন্য আমরা যেমন সিভি লেটার দিই, তো এইভাবে মনে রাখবো যে সি ই কিউ ইজ ইকুয়াল টু চার্জ সমান কি সিভি। এখানে সি হলো কি ধারকত্ব, ধারকত্ব। ওকে, তো এই যে আমরা বলতেছি না যে ধারক, এই যন্ত্রটা দেখতে কেমন জানো? এই যে এমন। আবার অনেকে বলবো ভাই এটা কি কোষ? না, এটা কিন্তু কোষ না। আমরা জানি কোষ এক প্রান্ত বড় হয়, এক প্রান্ত ছোট হয়, বা কোষ বা ব্যাটারি যেটাই বলি না কেন, কিন্তু এখানে কিন্তু দুইটা প্রান্ত একদম সমান হবে। তখন এটাকে আমরা কি নাম দিব? ধারক নাম দিব। তো আশা করি তোমরা ধারক আর ধারকত্ব জিনিসটাকে এটা বুঝতে পারছো। এখন আমরা সামনে যাব। দেখো, এই যে আমরা ধারক এবং ধারকত্ব নিয়ে কথা বলতেছি, এখানে আমাদের সাধারণত কয়েক টাইপের ধারক নিয়ে আর কি কথা বলা হয়। সমান্তরাল এবং গোলাকার তার মধ্যে সবচেয়ে বেশি। তো আমি যদি তোমাদের সেটা দেখাই, এই যে দেখো, এটা হলো সমান্তরাল পাত ধারক। কি বললাম? সমান্তরাল পাত ধারক। ঠিক আছে, আচ্ছা, আমরা এই সমান্তরাল পাত ধারকের ধারকত্বটা নির্ণয় করব। এই সমান্তরাল পাত ধারকের ধারকত্বটা নির্ণয় করব। আর এটা হলো কি একটা গোলাকার পরিবাহী, একটা গোলাকার পরিবাহী ধারকত্ব নির্ণয় করব। গোলাকার পরিবাহীর ধারকত্ব। ঠিক আছে, আচ্ছা, এই যে আমরা দেখতেছি না সমান্তরাল পাত ধারক, এটাই সাধারণত আমরা এমন করে লিখি। এই যে দেখো, এমন করে লিখি, তাই না? এবং এটাই আমাদের কিন্তু বর্তনীতে সবচেয়ে বেশি ইউজ হয়। এইখানে আমাদের যে পাতগুলো দেওয়া আছে সেগুলো দেখতে কিছুটা কেমন আয়তাকার, তাই না? সবসময় যেমন আয়তাকারই থাকবে বিষয়টা কিন্তু তা না। সবসময় যে আয়তাকারই থাকবে বিষয়টা কিন্তু তা না। ধরো তোমাকে একটা বৃত্তাকার দিয়েছে, এই যে এমন করে বৃত্তাকার, এটা একটা বৃত্তাকার পাত, এটা একটা বৃত্তাকার পাত, এরা পরস্পর একে অপরের থেকে দূরত্বে আছে। এরাও কিন্তু পরস্পর সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক মানে দুইটা পাত, সেটা হইতে পারে আয়তাকার, হইতে পারে সেটা বৃত্তাকার, তারা পরস্পর কোনো একটা নির্দিষ্ট দূরত্বে আছে, তাদেরকে আমরা কি বলবো? সমান্তরাল পাত ধারক বলবো। ওকে, তো সমান্তরাল পাত ধারকের এই যে এটাকে এভাবে ব্যবহার করা জানো? ধরো এটা একটা আমাদের বর্তনী, এই বর্তনীতে এই যে এটা ছিল আমাদের বিভব, এখানে এমন করে ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এইটাকে আমি একটু বড় করে আঁকাই, সুবিধা হবে তোমাদের। এমন করে ইউজ, এটা কি পজিটিভ প্রান্ত, তাহলে আমাদের এই ধারকত্ব যে আছে এটা হয়ে যাবে পজিটিভ, আবেশের কারণে এটা হবে নেগেটিভ। এবং এখানে আমাদের যতগুলো পজিটিভ থাকবে, মানে চারটা পজিটিভ, তাহলে এখানে আমাদের চারটাই নেগেটিভ থাকবে। তার মানে এখানে আমাদের যদি প্লাস কিউ পরিমাণ, মানে এই পাতে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হয়, তাহলে এখানে আমাদের সমপরিমাণ বা বিপরীত চিহ্ন মাইনাস কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হবে। আশা করি তোমাদের বুঝাইতে পারছি যে এই পাশে যদি প্লাস কিউ হয় আর এক পাশে কিউ পরিমাণে হবে, বাট চিহ্নটা হবে শুধু মাইনাস। ওকে, এবং এই দুইটা পাত অবশ্যই কোনো একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সেটার নাম কি? আমি নাম দিলাম, সেটার নাম ডি। ঠিক আছে, আমরা জানি, আমরা হয়তো আগে পড়ে আসছি যে এই যে এমন করে যদি হয় প্লাস 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 প্লাস, এদিকে মাইনাস 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 মাইনাস, আমরা জানি এই তড়িৎ ক্ষেত্রে এটা একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, মানে এই দুইটার মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে, সেটা হলো কি ভি। এখানে কিন্তু ভি মানে বিভব বোঝাচ্ছে না, বিভব পার্থক্য বোঝাচ্ছে, এটা অবশ্যই মনে রাখবা। এটা কি বিভব পার্থক্য, এবং এই ক্ষেত্রে আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক কেমন? এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এটা হলো আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক, এটা তো আমরা সবাই জানি। এবং এই ভিটা কি বোঝাচ্ছে? বিভব পার্থক্য। ওকে, এরকম দুইটা সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী দূরত্ব যদি টি থাকে, ঠিক আছে, আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের যে দুইটা সমান্তরাল পাত ধারক আছে না, এদের মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে।
পরবর্তী ধ্রুবক কি ভাইয়া? যেমন বায়ু থাকতে পারে, সেটার পরবর্তী ধ্রুবক এর মান কত ভাইয়া? 1। শূন্য মাধ্যমে এর মান কত? 1। সেখানে কাগজ থাকতে পারে, সেখানে অন্যান্য যে কোনো একটা পদার্থ তোমাকে দিয়ে দিতে পারে, তো সেগুলোর কিন্তু প্রত্যেকটা পদার্থের কে এর মান থাকে, কে এর মান সর্বনিম্ন একটা হয়, সেটা কত? 1। এটা হয় কি বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে। তো অন্যান্য ক্ষেত্রে কে এর মান দেওয়া থাকবে, পরবর্তী ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোমাকে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন বেসিক্যালি বলি এখানে যে এইটা একটা সমান্তরাল পাত, এটা একটা সমান্তরাল পাত, এই দুইটা মিলে কিন্তু ধারক সৃষ্টি করে এবং আমরা ধারকত্ব নির্ণয় করব ধারকের। ঠিক আছে, তাহলে এরা পরস্পর ডি দূরত্বে আছে এবং প্রত্যেকটা পাতের কিন্তু ক্ষেত্রফল থাকে। দেখো এই পাতের ক্ষেত্রফল আছে, এই পাতের ক্ষেত্রফল আছে, দুটা একই রকমের দেখতে হবে। তাহলে এটা যদি এ হয়, এটারও কত এ, এটা যদি প্লাস কিউ আধা না হয়, এটা কত? মাইনাস কিউ আধা। ধারকত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা। তাহলে এই যে সি সমান, ধারকত্ব কি? ক্যাপাসিটেন্স সি সমান এ এপসাইলন নট কে ভাগ ডি। মানে এখানে কে কি ভাইয়া? কে হলো এই দুইটার মধ্যবর্তী, এই দুইটা পাতের মধ্যবর্তী যে আমাদের পরবর্তী ধ্রুবকটা আছে বা মাধ্যমটা আছে, সেই মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মাধ্যমের পরবর্তী ধ্রুবক, সেটা হলো কে। ডি কি ভাইয়া? ডি হলো এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এ কি ভাইয়া? প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল। এই পাতগুলো আয়তাকার হইতে পারে, এই পাতগুলো বৃত্তাকার হইতে পারে। ধরো তোমাকে দুটা বৃত্তাকার পাত দিয়ে বলছে যে এইগুলোর ব্যাসার্ধ এত, তখন তো আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কয়ার, ওইভাবে তোমাকে ক্ষেত্রফলটা বের করে নেওয়া লাগতে পারে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা কি শিখলাম ভাই? এখানে আমরা শিখলাম যে সি সমান কিউ ভাগ ভি। ওই জিনিসটা ক্যালকুলেশন করে আমরা এখানে সি সমান এ এপসাইলন নট কে ভাগ ডি পেয়ে যাব। বুঝতে পারছো? আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এটাই পেয়ে যাব। এখানে কি ছিল? মাধ্যমের পরবর্তী ধ্রুবক। আশা করি এটা তোমরা বুঝতে পারছো এবং এই সূত্রটা আমাদের অনেক কাজে আসবে, আর আমাদের বেশিরভাগ বর্তনীতে এইটা ইউজ করা হয়, সমান্তরাল পাত ধারকটা ইউজ করা হয়। এটা কি? গোলাকার পরিবাহীর ধারকত্ব। তো এটা আমাদের যে কোনো একটা গোলাকার পরিবাহী আছে, আমরা এই ধারকত্ব নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম কিউ সমান সিভি। তাহলে সি সমান কি? কিউ ভাগ ভি। ভি কি ভাইয়া? পরিবাহীর ধারকত্ব। তাহলে দেখো এটা শুধু গোলাকার ছিল, তাহলে এর ধারকত্ব, সরি এর বিভব কত হবে? ভি হলো পরিবাহীর বিভব, তাহলে এর বিভব হবে পৃষ্ঠের বিভবের সমান, তার মানে 1/4 পাই এপসাইলন নট কে। আমি ধরে নিলাম এটা কে মাধ্যম, শূন্য মাধ্যম না। উদাহরণস্বরূপ ধরে নিলাম কে গুণন, এখানে কি আসবে আমাদের? কিউ ভাগ আর আসবে, রাইট? তো আমি যদি এই মানটা ভি এর মানটা এখানে বসা দেই, দেখবো যে আমার এই কিউ আর কিউটা কাটা গেল। তাহলে আমাদের কি আসলো? দেখো তো সি সমান আসবে 4 পাই এপসাইলন নট কে আর। এটা হলো কি? গোলাকার পরিবাহীর ধারকত্ব। এটা আমাদের কি? গোলাকার পরিবাহীর ধারকত্ব সূত্র। এবং এই ধারকত্বটা কিসের উপর নির্ভর করে? দেখো, কে মাধ্যমের পরবর্তী ধ্রুবক এবং আর ব্যাসার্ধের উপর নির্ভর করে। এটা মনে রাখবা, এটা হলো গোলাকার পরিবাহী ধারকত্ব সি সমান 4 পাই এপসাইলন নট কে আর। ওকে, আমরা যদি এখন নেক্সট যাই, আমরা এখন পড়ব যে এই যে ধারক আছে, ধারকের সমবায় পড়ব এবং আমরা যেটাকে আদর্শ ধারক হিসেবে জানবো সেটা হলো এই সমান্তরাল পাত ধারক। এবং সেই সমান্তরালে এই দুইটা পাত আয়তাকারও হতে পারে, বৃত্তাকারও হতে পারে, সেটা ডিপেন্ড করবে প্রশ্নে আমার কি দেওয়া আছে। ঠিক আছে, তো এর সমবায় পড়ব। সমবায়, তো আমরা সমবায় কথাটার সাথে সবাই পরিচিত আছে, আমরা এটা রোধের ক্ষেত্রে পড়ছি, তাই না? তুল্য রোধ, শ্রেণী, সমান্তরাল, এটাও সেম সমবায় করব। এদের সমবায়টা আমরা দুই রকমের করব। কয় রকমের? দুই রকমের। তো একটা হলো আমাদের দৃশ্যমান, মানে যা চোখে দেখা যাচ্ছে, দৃশ্যমান মান। আরটা হলো লুকায়িত। লুকায়িত, হ্যাঁ লুকায়িত মানে কি? অবশ্যই কোনো একটা মানে আছে। দেখো, দৃশ্যমান মানে যা চোখে দেখা যাচ্ছে, আর লুকায়িত মানে যা চোখে দেখা যাচ্ছে না বাট একটা ঘটনা ঘটবে এমন। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা বেসিক্যালি কাজ করব। ওকে, তো দৃশ্যমান সমবায় আর একটা কি? লুকায়িত সমবায়। কিসের আমরা এটা নির্ণয় করব? আমরা নির্ণয় করব ধারকের। ধারকের যে সমবায় থাকবে সেগুলো আমরা নির্ণয় করবো এখন। ঠিক আছে, ওকে, দেখো এখন তোমাদের যদি আমি দেখাই, এটা প্রথম আমরা যেটা করবো সেটা হলো শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়, সমবায়। আচ্ছা, তার আগে তোমাদের একটা কথা ভালো করে মনে রাখি, ভালো করে বলে রাখি, এটা মনে রাখবা যে যতগুলো মাধ্যম
যতগুলো মাধ্যম ততগুলো ধারক, ততগুলো ধারক, যতগুলো মাধ্যম ততগুলো ধারক, এই কথাটা মনে রাখবা যে মাধ্যম যতগুলো ধারক ততগুলো, এবং সেগুলো তোমাকে তুলা ধারকত্বটা বের করতে হবে। ঠিক আছে, মাধ্যম যত ধারক তত। তো প্রথমে আমাদের দেখো কি আছে, শ্রেণী সমবায় আছে। তো এখানে আমরা জানি সেটা কিছুটা চলতরিতের মধ্যে ফিল আনা যায়। চলতরিতে আমরা আই পাস করে দেখি, এখানে আই জায়গায় শুধু কিউ, মানে চার্জ পাস করে আমাদেরকে দেখানো যাইতে পারে, তাই না? দেখো এই ধারক, এটা কি একটা ধারক ছিল, এর মধ্যে দেয়া কিউ পরিমাণ চার্জ, এর মধ্যে দেওয়া কিউ পরিমাণ, এর মধ্যে দেওয়া কিউ পরিমাণ, মানে যেসব ধারকের মধ্যে দিয়ে সম পরিমাণ চার্জ প্রবাহিত হবে তারাই কি, তারাই থাকবে শ্রেণীতে। ঠিক আছে, এই যে তিনটা চিহ্ন দিয়েছে, এটার মানে কি বোঝাচ্ছে, এটার মানে বোঝাচ্ছে তুল্য। তো আমি যদি এই তিনটা ধারকের বদলে একটা ধারক ইউজ করি, তাও সেম জিনিসই আসবে, আমাদের ফলাফল আমাদের সেমই আসবে, এটাই বোঝাইছে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে এটা হলো কিছুটা আমাদের যে রোধ আছে না, রোধের উল্টো। যেটা সিরিজে, তাহলে আমি সিএস লিখবো সমান, আমি কি লিখবো জানো, কারা কারা সিরিজ ছিল, 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এরপর কি হবে ইনভার্স। বা তুমি যদি এটা এইভাবে লেখো 1/CS সমান 1/C1, তো বিষয়টা ঘুরে ফিরে তোমার ওইখানে যেতে হবে একটা লাইন বেশি করে। তো তুমি ডাইরেক্ট এটা ইউজ করবা। এটা আমাদের কি গেল, শ্রেণী সমবায় গেল। আচ্ছা, আমরা এখন দেখব সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় বা সমান্তরাল সমবায় কেমন, এটা তোমরা যদি চলতরিতের শ্রেণী এবং সমান্তরাল জানো, এটাও সেম ভাবে আমাদের, শুধুমাত্র রোধের জায়গায় কি হবে, ধারক বসবে, তাছাড়া বাকি সবকিছু সেম। একটা কথা মনে রাখবা যে আমরা চলতরিতের ক্ষেত্রে আই দ্বারা দেখতাম, এই আই যদি সবার মধ্যে, সব রোধের মধ্যে সেম পরিমাণ কারেন্ট যেত, তারা সব শ্রেণীতে ছিল, এভাবে আমরা মনে রাখতাম। আর যেখানে গিয়ে ডিভাইডেড হয়ে যেত তারা সমান্তরালে। এখানে আই না গিয়ে কিউ যাবে, কে যাবে, কিউ, চার্জ। তো এই দেখো কিউ গুলো এসে তিনটা রাস্তায় ভাগ হয়ে গেছে, তার মানে তিনজন কি ছিল, সমান্তরাল ছিল। তো যেসব ধারকের মধ্যে দিয়ে সেম পরিমাণ কিউ যাবে তাদেরকে বলা হয় হলো শ্রেণীতে আছে, আর যেগুলো এসে ডিভাইডেড হয়ে যাবে তারা হলো সমান্তরাল। এখানে দেখো Q1 Q2 এবং Q3 হিসেবে ডিভাইডেড হয়ে গেছে, তার মানে তিনজন কিসে আছে, তিনজন আছে হলো আমাদের সমান্তরালে। তো আমি তিনটার বদলে একটা তুল্য ধারক ব্যবহার করতে পারি, তো সেটার নাম কি হবে, সিপি হবে। এটা আমাদের কি, তুল্য ধারকত্ব। ঠিক আছে, তো এখানে আমি যদি ওই সমান্তরালে সেই সূত্রটা যদি ইউজ করি, তাহলে এখানে আমরা পাবো কি জানো, এখানে আমরা পাবো সিপি সমান, এটা হবে রোধের ঠিক উল্টা, C1 প্লাস C2 প্লাস C3। এখানে তিনটা রোধ আছে, তাহলে আমরা এখানে সিপি সমান কি পাবো, C1 C2 আর C3। ওকে, এগুলো হলো প্রত্যেকটি ধারকের ধারকত্ব। তো এগুলোর মান ডাইরেক্ট তোমাকে প্রশ্নে দেওয়া থাকতে পারে, আবার কখনো তোমার বের করা লাগতে পারে, বুঝছো? এগুলোর মান তোমাকে কখনো ডাইরেক্ট দেওয়া থাকবে, অথবা কখনো বের করতে হবে। তো আশা করি তোমরা শ্রেণী এবং সমান্তরাল সমবায়টা বুঝতে পারছো। এরকম যদি আরো কয়েকটা থাকে, এরপরে তোমার মিক্স থাকতে পারে, যেমন ধরো আচ্ছা সামনে আমি দেখাচ্ছি সেটা, কখনো তোমার মিক্স থাকতে পারে, এমন করে আছে ধরো, ঠিক যেমন আমরা রোধে আর কি সলভ করতাম তেমন করে আছে, ধারকগুলো মিক্স অবস্থায় আছে, মানে শ্রেণী সমান্তরাল সব মিক্স করে আছে। তখন এই দুইজন আগে কিসে ছিল, এই দুইজন আগে শ্রেণীতে ছিল, এই দুটো মিলে আগে একটা বানাইতে হবে, তারপরে তিনটা কিসে আছে, সমান্তরাল আছে, এইভাবে তোমাকে সলভ করতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা গেল কি দৃশ্যমান, এটা তো আমরা চোখে দেখতেছি, তাই না? এটা গেল দৃশ্যমান। এখন আমরা দেখবো লুকায়িতটা। আচ্ছা, হ্যাঁ, লুকায়িত মানে কি, লুকায়িত মানে হলো যে দেখে মনে হচ্ছে আমাদের এখানে একটা ধারক আছে, কিন্তু ওর মধ্যে একাধিক থাকতে পারে। ধরো আমি তোমাদের একটু আগে বলছি যে যতগুলো মাধ্যম ততগুলো ধারক, যতগুলো মাধ্যম ততগুলো ধারক, ততগুলো ধারক। এখন ভাইয়া মাধ্যম মানে কি, মাধ্যম মানে অ্যাকচুয়ালি আমি এখানে পরবর্তী দিক ধ্রুবকের কথা বলতেছি, বুঝছো? তার মানে যতগুলো তোমাকে পরবর্তী দিক ধ্রুবক দেওয়া থাকবে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পরবর্তী দিক ধ্রুবক দেওয়া থাকবে, তোমাকে বুঝতে হবে যে এখানে ততগুলো ধারক আছে।
বুঝছো? তো আমরা তো নর্মালি জানি কি, আমরা নর্মালি জানি এটা হলো আমাদের একটা সমান্তরাল পাত ধারক। ওকে ফাইন, এটা হলো আমাদের সমান্তরাল পাত ধারক। এখন দেখো এই সমান্তরাল পাত ধারকের যদি এই যেটা কি অর্ধেক না, আচ্ছা এই অর্ধেক এইটুকু যদি ধরো K1 ধারক থাকে আর এইটুকু ধরো তোমার বায়ু আছে, এই K1 ধারক হইতে পারে আমাদের কাগজ, ঠিক আছে? এরকম যদি থাকে দেখে মনে হচ্ছে কি, দেখে মনে হচ্ছে এখানে একটা ধারক, বাট এখানে অ্যাকচুয়ালি একটা না, এখানে দুইটা ধারক আছে। এবং সেই দুইটা ধারক হলো এমন, এই দুইটা ধারক হলো আমাদের এমন, তার মানে সেই দুইটা ধারক কিভাবে আছে, এই দুইটা ধারক পরস্পর সমান্তরাল আছে। তার মানে দেখো এটা কি বরাবর ভাগ হয়েছে, এটা মনে রাখবা যে সারি বরাবর কিন্তু আমাদের কি এটা ভাগ হয়েছে, কি বরাবর, সারি, সারি বরাবর ভাগ হলে তারা কিসে কিসে থাকে, সমান্তরাল থাকে। তো আমি যদি এইভাবে তাদেরকে ভাগ করে দেই, শুধু ভাগ করে দিলে হবে না, দেখো এখানে দুইজনের মধ্যবর্তী দূরত্ব কত ছিল, ডি, আর এখানে ক্ষেত্রফল কত ছিল, এদের প্রত্যেকটা পথের ক্ষেত্রফল ছিল এ, ঠিক আছে? তাহলে তুমি যদি এটা ভাগ করে দাও, এখানে কি হয়ে যাবে জানো, দেখো অর্ধেক করে দিছো না, কি অর্ধেক করে ফেলছো ভালো করে বুঝবা, এই যে এটাকে অর্ধেক করে ফেলছো, কিন্তু দূরত্ব তার অর্ধেক হয়নি। দূরত্ব এই দুইটার ধারকের দূরত্ব ডি আছে, এটারও ডি আছে, কিন্তু চেঞ্জ হয়েছে কি, চেঞ্জ হচ্ছে ক্ষেত্রফল। তখন এই ধারকের ক্ষেত্রফল হবে এ ভাগ টু, কারণ তুমি একে অর্ধেক করে ফেলছো। এই ধারকের ক্ষেত্রফল হবে এ ভাগ টু, তখন এদের নতুন ধারকত্ব আমরা পাবো, এটার নাম হবে C1 ড্যাশ, আর এটার নাম দিলাম ধরো C2 ড্যাশ। এই দুইটা মিলে তখন তোমার ক্যালকুলেশনটা করতে হবে, এবং এই দুইটা মিললে যে ইটা আসবে সেটা হবে এটা ধারকত্ব। এই দুইটা মিলে যে আমাদের তুল্য ধারকটা আসবে সেটা হবে এই ধারকত্ব। আমরা এখানে সরাসরি C সমান a epsilon naught k ভাগ d ইউজ করতে পারি না, কারণ এখানে আমাদের একটা ধারক নেই, এখানে আমাদের দুইটা ধারক আছে, এবং সেই দুইটা ধারক কিভাবে আছে এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। বুঝতে পারছো? সেই দুইটা ধারক কিভাবে আছে সেটা ভালো করে বুঝতে হবে, এইভাবে তোমাকে করতে হবে। তো ধরো আমি এখানে সমান্তরাল আছে, তাহলে সিপি সমান কি হবে, C1 ড্যাশ প্লাস C2 ড্যাশ। তার মানে অ্যাকচুয়ালি এটা ধারকত্ব হলো সিপি। বুঝছো? সিয়ান ড্যাশ কিভাবে বের করবো ভাই, সিয়ান ড্যাশ তুমি আলাদা করে বের করবা। দেখো উপরের দিকে K1 ধারক আছে আর এটাতে ধরো বায়ু, বায়ু আমি যদি একটু ছোট করে রাখাইছি, তাহলে সিয়ান ড্যাশ সমান কি আসবে, এ এপসাইলন নট K1 ভাগ ডি, অ্যাকচুয়ালি এ হবে না, এ ভাগ টু হবে, তার মানে এই এ ভাগ টু। এখানেও C2 ড্যাশ সমান কি আসবে, এ ভাগ টু এপসাইলন নট, কে এর মান কত 1, আর এটা বায়ু, ভাগ কত হবে ডি। তো এইভাবে তোমাকে কিন্তু লুকায়িত গুলো করতে হবে। আবার ধরো এমনও থাকতে পারে ধরো আমি দেখাই, এটা একটা ধারক, এই ধারকের মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর, আমি এটা ঠিক মাঝ বরাবর দিছি আর কি, পাত দিলাম, বুঝছো? তো পাত দিলে পাতলা পাতগুলো আছে এইগুলো দিলাম, দিয়ে আমি বললাম যে এখানে আমাদের K1 ধারক আছে, এখানে আমাদের K2 ধারক আছে। তো তোমরাই বলো ভাইয়া, এখানে আমাদের ধারক কয়টি, মানে সরি পরবর্তী ধ্রুবক কয়টি, দুইটি, তাহলে আমাদের ধারক আছে কয়টি, দুইটি। এবং এইটা কি বরাবর ভাগ হয়েছে দেখো তো, কলাম বরাবর, কি বরাবর, কলাম বরাবর। আমি বলে দিলাম যে এই টোটটা মানে আগে যে ধারকটা ছিল সেই ধারকের মধ্যবর্তী দূরত্ব ছিল ডি, এবং ক্ষেত্রফল গুলো ছিল কত এ। তাহলে আমি দেখো এবার কলাম বরাবর যদি ভাগ হয় তাহলে বুঝবা তারা পরস্পর সারিতে আছে। কিভাবে দেখো, এই যে পাতলা পাটটা আছে না, এটাকে আমি দুইটা বানায় দিতে পারি, আমার কোনো সমস্যা হবে না, ইকুয়েশনে কোনো সমস্যা হবে না। তো দেখো আমি যেমন করে দিলাম, আর আরেকটু এটাকে এইরকম পাত আর একটা এখানে নিলাম এক্সট্রা, নিয়ে আমি এরকম করে, মোট কথা এটা ঠিক থাকলো, এই মাঝখানের পাটটাকে আমি দুইটা বানাইলাম, বানায় এরকম করে তাদেরকে শ্রেণীতে কানেক্ট করাই দিলাম, একই আমার রেজাল্ট আসবে। বুঝছো? এটাকে তো তুমি সরাসরি এ এপসিলন নট কে ভাগ ডি দ্বারা ইউজ করতে পারতেছো না, তোমাকে আলাদাভাবে করতে হবে। এবং এখানে বুঝতে হবে যে ঠিক মাঝ বরাবর তো পাতলা পাত, তাহলে এটা যদি ডি হয় তাহলে এই এদের মধ্যবর্তী দূরত্ব কত, এদের মধ্যবর্তী দূরত্ব এখন ডি ভাগ টু হয়ে গেছে, কারণ আমি অর্ধেক করে এবার ধারকটা বানাইছি, তাহলে এটা ডি ভাগ টু। বাট ক্ষেত্রফল তো কোনো চেঞ্জ হয়নি, তার মানে এর ক্ষেত্রফল এই আছে, এর ক্ষেত্রফল এ, এর ক্ষেত্রফল এ, এর ক্ষেত্রফল এ। এটার ধারকত্ব, এটার পরবর্তী ধ্রুবক কি হয়, এটা হলো K2। তাহলে তোমাকে এই দুইটার কি করতে হবে, এই দুইটার তুমি CS করলে, তো এটার নাম ধরো C1 দিলাম, এটার নাম C2 দিলাম, তাহলে 1 ভাগ C1 প্লাস 1 ভাগ C2 ইনভার্স করলে তুমি এই টোটালটার ধারকত্ব পেয়ে যাবে, সেটা কত CS হবে।
বুঝতে পারছো? তো এটার নাম কি হবে, এ এপসাইলন নট k1 ভাগ d ভাগ 2 আসবে। এইভাবে আলাদা আলাদা ভাবে তোমাকে বের করতে হবে। এগুলো তো ঠিক মাঝ বরাবর করছি ভাইয়া, যদি মাঝ বরাবর না করে অন্যভাবে করি, দেখো আর একটা করা যায়, সেটা হলো মিক্স। এমনও থাকতে পারে তোমার কখনো, দেখায় দেখ আপনি। ধরো এটা একটা ধারক, এরকম প্রশ্ন কিন্তু আমাদের বোর্ডে আসছে, এই জন্য কিন্তু করাচ্ছি, ঠিক আছে? এরকম প্রশ্ন আমাদের বোর্ডে আসছে। এরকম একটা ধারক তোমাকে এমন করে দিছে, এরকম করে ভাগ করো, এটা ঠিক মাঝ বরাবর ধরো। তাহলে এটার নাম দিচ্ছি k1, এটা হলো k2, এটা হলো k3। তাহলে ভাইয়া আমি তোমাদের কি বলছি, পরবর্তী ধ্রুবক যতটি ধারক ততটি, তার মানে এখানে মোট তোমার 3টা ধারক আছে, এবং এই 3টা ধারক কিভাবে আছে এটাই তোমাকে বের করতে হবে। এই 3টা ধারক কিভাবে আছে এটা তোমাকে বের করতে হবে, যে এই 3টা ধারক কি শ্রেণীতে আছে, সমান্তরাল আছে নাকি মিক্স আছে। দেখো k1 আর k2 কিসে আছে, শ্রেণীতে। k1 আর k2 আছে হলো শ্রেণীতে, এবং এই k1 k2 দুইজন আবার আছে k3 এর সাথে কিসে, k1 আর k2 মিলে শ্রেণীতে, এবং এখান থেকে আমরা কি পাবো, cs পাবো ধরো, তাই না? এই cs টা আবার কার সাথে সমান্তরাল আছে, k3 এর সাথে সমান্তরাল আছে। তাহলে এটাকে আমি যদি এমন করে লিখি, দেখো তো ভুল হবে কি, এই দুইজন কিসে আছে, শ্রেণীতে, রাইট? শ্রেণীতে করে দিলাম। আর এইখানে এরা কিসে আছে, এর সাথে আছে এমন করে সমান্তরালে। এই যে এটা হলো আমাদের c1 নাম দিলাম, এটার নাম দিলাম c2, এটার নাম দিলাম c3। এখন ভালো করে বুঝতে হবে তোমাকে যে এইটার মানে এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব d দেওয়া আছে, আর প্রত্যেক পাতের ক্ষেত্রফল a দেওয়া আছে। তো এখন কি হলো ভাইয়া, এখন দেখো আমাদের যে k1 আছে না, মানে c1 যেটা আছে, c1 এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু অর্ধেক হয়েছে, আবার মানে এটা হয়ে গেছে d ভাগ 2, এটা হয়ে গেছে কত, d ভাগ 2, আবার ক্ষেত্রফল কত হয়ে গেছে, a ভাগ 2। কেন, দেখো এই যে এইটুকু তার d ভাগ 2, আবার ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেছে a ভাগ 2, দেখাই যাচ্ছে। দ্বিতীয় সেম জিনিস, এটাও d ভাগ 2 হয়ে গেছে, আবার কি হয়ে গেছে, ক্ষেত্রফল ক্ষেত্রফল হয়ে গেছে a ভাগ 2। বাট এটা যে আছে, এটা শুধুমাত্র ক্ষেত্রফল অর্ধেক হয়েছে, দূরত্ব এই যে এখন মধ্যবর্তী দূরত্ব d আছে, তাহলে এটা এখনো d আছে দূরত্ব, কিন্তু ক্ষেত্রফল কত হয়ে গেছে, a ভাগ 2। এটা দিলাম k3, এটা হলো আমার k1, এটা হলো আমার k2। তো আমরা এইভাবে এক্সট্রা করে 3টা ধারকত্ব বের করে তারপরে সেটার তুল্য বের করব, তাহলে আমি এই টোটাল ধারকের ধারকত্বটা পাবো। এখানে দেখে মনে হচ্ছে একটা ধারক, বাট ভেতরে কিন্তু 3টা আছে। তো আশা করি তোমরা এখন বুঝতে পারছো এটা, ঠিক আছে? এইখানে দেখো, এইখানে ঠিক মাঝ বরাবর করা হয়নি, তোমরা হয়তো এটা শর্টকাট একটা সূত্র দেখছো, বাট তোমরা শর্টকাট করবো না, আমার সাজেশন থাকবে তোমরা পরীক্ষাতে একটু স্যারকে দেখাই দিবা। ভাই এখানে কি আছে দেখো তো, এখানে দেওয়া আছে এই যে ধারকটা দেওয়া আছে, ধারকটার টি অংশ জুড়ে এমন ভাবে দেওয়া থাকতে পারে, আমি বলি এখানে যেভাবে দেওয়া আছে আর কি, এটা একটা ধারক দেওয়া আছে, ঠিক আছে? এটা একটা ধারক দেওয়া আছে, এই ধারকের এই যে এইটুকু অংশ দেওয়া আছে হলো কে ই, এটা হলো পরবর্তী ধ্রুবক। আর এটুকু কিছু দেওয়া নেই, কিছু দেওয়া নেই মানে কি শূন্য অথবা বায়ু, এরকম দেওয়া আছে, ঠিক আছে? এই অংশটা দেওয়া আছে হলো টি, টি পুরুত্বের, আর এই টোটাল দেওয়া আছে আমাদের ডি, এবং ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে। এখন তোমাকে বলছে এটা ধারকত্ব কত। এখন তোমার কাছে মনে হতে পারে ভাই এটা তো একটা ধারকত্ব, বাট না, এখানে দেখো দুইটা ধারকত্ব হবে, মানে দুইটার তুল্য ধারকত্ব তোমাকে বের করতে হবে। দুইটা ধারক আছে, আর মাধ্যম দুইটি, এই একটা মাধ্যম আর এটা বায়ু একটা মাধ্যম, তাই না? আচ্ছা, তাহলে এখানে যেহেতু দুইটা আছে এবং কি বরাবর ভাগ হয়েছে দেখো তো, কলাম বরাবর ভাগ হলে সেটা কিসে থাকে, তারা থাকে হলো শ্রেণীতে। তাহলে তোমার এখানে এমন করে করে দিতে হবে, ঠিক আছে? এইভাবে তুমি শ্রেণীতে দুইটা আলাদাভাবে বের করলা। যদি একটু বাঁকা হচ্ছে, তোমরা আঁকার সময় একটু সুন্দর করে আঁকাবা। তো একটা ধারকের পুরুত্ব কত হবে, টি, এবং ক্ষেত্রফল কত হবে, এ। ক্ষেত্রফলে তো কোনো ঝামেলা হয়নি। এটার পরবর্তী ধ্রুবক কেই। তাহলে আর একটা ধারকের পুরুত্ব কত হবে, দেখো এইটুকু যদি টি হয়, সম্পূর্ণ যদি ডি হয়, তাহলে এটা কি ডি মাইনাস টি হবে না? এটা তো বোঝাই যাচ্ছে, সম্পূর্ণ ডি, এইটুকু টি, তাহলে এইটুকু ডি মাইনাস টি। আর ক্ষেত্রফল কত, এই ছিল, এবং এটা কি ছিল, বায়ু ছিল। তো এটার নাম তুমি যদি সিয়ান দাও, তাহলে সিয়ান সমান আমরা কি পাবো, এ এপসাইলন নট কে ই ভাগ টি। আর সি টু সমান আমরা কি পাবো, এ এপসাইলন নট কে এর মান কত, 1 ভাগ ডি মাইনাস টি। ওকে, এবং এরা দুজন কিসে ছিল, শ্রেণীতে। শ্রেণীতে থাকলে কি হবে, সিএস সমান 1 ভাগ c1 প্লাস 1 ভাগ c2 এর উপর ইনভার্স, এইভাবে তোমরা c1 আর c2 মানটা বসাই দিবা, শেষে একটা সুন্দর মান পাবা।
তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সবসময় যে তোমার মাঝ বরাবরই ভাগ করা হবে বিষয় কিন্তু তা না, তোমাকে একটা নির্দিষ্ট পুরুত্ব দেওয়া থাকতে পারে। সবসময় তোমাকে মাঝ বরাবর ভাগ করে কথা বলা থাকবে না। তারপর এটা দেখো এখানে কি দেওয়া আছে। আচ্ছা, কখনো কখনো এই প্রশ্নটা তোমাদের হয়তো বা তপন স্যার বই বা যে কোনো বই দেখবা যে এমন করে দেওয়া আছে বুঝছো, যে এখানে একটা যেমন করে বড় একটা কে পুরুত্বের একটা কাগজ বা এমন বলা থাকে যে কেমন করে লাগানো আছে, এটার পুরুত্ব হলো টি দেওয়া আছে, ঠিক আছে। তো এটার পুরুত্ব যদি টি থাকে, এটা কিন্তু সেম জিনিসই। এই বাকি অংশ কি আছে, বায়ু। বাকি অংশ মানে কি ডি মাইনাস টি অংশ। তার মানে এটাকে তুমি এইভাবে একটু ডিভাইড করে নিবা, এইভাবে আলাদা করে নিবা, ঠিক আছে। যে কে পুরুত্বের জন্য আলাদা, আর বাকি অংশটুকু আছে কি আমাদের বায়ু। তার মানে এটার পুরুত্ব কত, ডি মাইনাস টি, এটা হলো টি। এই পুরুত্ব টি, এটা হলো ডি মাইনাস টি। তো এইভাবে তুমি আলাদা করে নিবা, একই জিনিস এটা, বুঝছো। আচ্ছা, তারপরেরটা দেখো। তারপরেরটা এই যে এখানেও কয়টা আমাদের আছে, পরবর্তী ধ্রুব আছে দুইটা, একটা কেই আর একটা হলো বায়ু, তাই না। কিন্তু এটা তো মাঝ বরাবর ভাগ হয়নি, এটার ভাগ হয়েছে কিন্তু দেখো একটু নির্দিষ্ট এলাকা জুড়ে। এই যে এই সম্পূর্ণ পাতের ক্ষেত্রফল কত, এ, কিন্তু এখানে ভাগ হয়েছে হলো এইটুকুর ক্ষেত্রফল ছিল ছোট হাতের এ, আর এইটুকুর ক্ষেত্রফল ছিল এ মাইনাস এ। যেহেতু এইটুকুর ক্ষেত্রফল এ হলে আরটুকু কত হবে, বড় হাতের এ মাইনাস ছোট হাতের, সিম্পল। তো এরা কি বরাবর ভাগ হয়েছে, সারি বরাবর ভাগ হলে কি হবে ভাইয়া, এরা কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে তুমি সমান্তরাল করে দিবা, সমান্তরাল করে দিলা, ঠিক আছে। সমান্তরাল করে দিলে দেখো এই উপরে যেটা আছে এর ক্ষেত্রফল কত হয়ে গেছে, এ মাইনাস এ। এর দূরত্ব কিন্তু ডি আছে, এর মাধ্যম কত, এর মাধ্যম হলো বায়ু। আর নিচে যেটা আছে সেটার মাধ্যম হলো কেই, এর দূরত্ব কি ডিই আছে, আর ক্ষেত্রফল কত, এ আছে। তাহলে দুইটা আমরা কি করবো, আলাদা আলাদা করে বের করবো। যেখানে সি1 সমান দিলাম এ এপসাইলন নট, কে এর মান হলো 1 ভাগ সরি এখানে হবে এ মাইনাস ছোটতে, যেহেতু ক্ষেত্রফলটা চেঞ্জ হয়েছে, তাই না। তাহলে এইভাবে আমরা আলাদাভাবে বের করব যে সি1 সমান এ মাইনাস এ এপসাইলন নট, কে এর মান কত, 1 ভাগ, ঠিক। আর এটা সি2 সমান কি আসবে, এ এপসাইলন নট কেই ভাগ ডি, ঠিক আছে। এইভাবে করে তারপর আমরা এখানে লিখবো সিপি সমান সি1 প্লাস সি2, এটা যোগ করে দেবো, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবো। তো আশা করি এতদূর পর্যন্ত বুঝছো। এরপরে আমাদের আছে চার্জিত পরিবাহী বা ধারকের সঞ্চিত শক্তি। এটা সবগুলো সৃজনশীল সাধারণত থাকে। তো এক কথায় আমরা যদি বলি সঞ্চিত শক্তি ইউ সমান আমরা তিনটা সূত্র আছে, তিনটা সূত্র মুখস্থ করব। যে ইউ স্কোয়ার ভাগ 2c ইকুয়াল টু ইউবি ভাগ 2 ইকুয়াল টু সিভি স্কোয়ার ভাগ 2। এই তিনটা সূত্র আমরা সবাই মুখস্থ করব। এই সঞ্চিত শক্তি এটা কিন্তু আমাদের আসে। দুইটি ধারককে শ্রেণী সমবায় যুক্ত করে বর্তনী দুই প্রান্তে 12 ভোল্ট এ একটি ব্যাটারি সংযুক্ত আছে। চিত্র রাখায় চলো, যে এটার ধরো একটা 3 মাইক্রোফ্যারাডের আর একটা কত 6 মাইক্রোফ্যারাডের, এবং এদেরকে একটা বর্তনীর সাথে অ্যাড করা হয়েছে। সেই বর্তনীর বিভব কত, 120 ভোল্ট, এই তো, সরি 12 ভোল্ট। এটা ছিল 3 মাইক্রোফ্যারাডে, এটা ছিল 6 মাইক্রোফ্যারাডে। ওকে, ক নাম্বার, এক নাম্বার কি বলছে, যে বর্তনীর মোট ধারকত্ব, যেহেতু এটা আমাদের কিসে ছিল, শ্রেণীতে ছিল, তাহলে আমরা সি এর সমান কি জানবো, 1 ভাগ সি1 মানে 1 ভাগ 3 প্লাস 1 ভাগ 6, এর উপর কি হবে, ইনভার্স হবে, রাইট। এবং এখানে আমাদের যে ক্যালকুলেশন আসবে সেটা কিন্তু आंसर মাইক্রোফ্যারাডে আসবে, এবং এই মাইক্রোফ্যারাডে থেকে তোমাকে অবশ্যই কি করতে হবে, ফ্যারাডে করতে হবে। এবং এখানে আমাদের आंसर আসবে হলো, আচ্ছা এটা তো আসবে হলো 2 মাইক্রোফ্যারাডে সমান কত, 2 গুণন 10⁻⁻6 ফ্যারাডে, ঠিক আছে। এইভাবে তোমরা বের করবা। দুই নাম্বার কি বলছে, যে প্রত্যেকটি ধারকের বিভব পার্থক্য, মানে এই ধারকের বিভব পার্থক্য কত আর এই ধারকের বিভব পার্থক্য কত। এটার নাম ধরো আমি V1 দিলাম, এটার নাম ধরো V2, এটা তোমাকে চাইছে, তাই না। তাহলে দেখো তো ভাইয়া, আমরা জানি যে প্রত্যেকটি ধারকের ক্ষেত্রে আমাদের অনেকগুলো সূত্র আছে। তো আমি যদি বিভব পার্থক্য বের করতে যাই, আমি সিটা জানি, রাইট, সিটা কিন্তু আমি জানি। এখন আমি কি করতে পারি ভাইয়া, দেখো তো, যে আমরা যদি কিউ সমান কি ভিসি, তাহলে আমি যদি ভি বের করতে যাই, আমার ভি বের করা লাগবে, তাহলে আমার সি জানা লাগবে আর কিউ জানা লাগবে। এখন দেখো এর মধ্যে যে কি পরিমাণ কিউ প্রবাহিত হয়েছে বা চার্জ প্রবাহিত হয়েছে সেটা কি আমরা জানি, সেটা কিন্তু আমরা জানি না। তার মানে সেটা আমাদেরকে বের করতে হবে এখন, তাছাড়া তো উপায় নেই আমাদের।
অন্য কোনো ইনফরমেশন আমি জানি না, এখানে তো শক্তিটাও আসবে না, কারণ তোমাকে তো শক্তি দেওয়া নেই যে তুমি শক্তির ওই থেকে কোনোভাবে সামহাও এখান থেকে কিউ এর মানটা বের করবা অথবা তোমার ভি এর মানটা বের করবা, এমন তো বিষয় নেই। তাহলে তোমাকে অবশ্যই এখানে কিউ এর মানটা বের করতে হবে, এবং এই ক্ষেত্রে আমাদের আসবে কোনটা, ওই যে একটু আগে তোমাদেরকে শিখালাম, এই দুইটার টোটাল বিভব পার্থক্য তুমি জানো সেটা কত, 12 ভোল্ট। তাহলে তুমি এখন কি করতে পারো ভাইয়া, দেখো এইটা তোমার এমন করে দেওয়া ছিল, রাইট, যে টোটাল দেওয়া ছিল কত, 12 ভোল্ট। 12 ভোল্ট তুমি এখন কি করতে পারো, এই দুইটাকে একটা বানাইতে পারো, তাই না? এই দুইটাকে যদি একটা বানাও তখন কি আসবে, তুল্য ধারকত্ব আসবে। তখন তুমি জানো যে এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট, এবং এটার সিএস ছিল তোমার 2 × 10⁻⁻6 ফ্যারাডে। এই যে আমরা একটু আগে বের করছি। তাহলে তুমি এখানে খুব সহজেই কিউটা পেয়ে যাবা, কারণ তুমি জানো এর তুল্যর মধ্যে যে পরিমাণ কিউ যায় এখানেও সেম পরিমাণ কিউ যাবে, এখানেও সেম পরিমাণ কিউ যাবে, এটা কিন্তু আমরা জানি, রাইট? তাহলে এখান থেকে তুমি কিউ সমান কি পাবা, কিউ সমান পাবা সিভি। সি ছিল কত, 2 × 10⁻⁻6 গুণন ভি ছিল কত, 12, তাই না? তাহলে এখানে কত আসবে, 24 × 10⁻⁻6 কুলম্ব, চার্জের একক কুলম্ব। এটা আমরা কুলম্ব পাইলাম। তো আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আমরা এখন এই মানটা যদি এখানে বসাই দেয়, আমাদের কোনটার বলছে, প্রত্যেকটি ধারকের বলছে, প্রত্যেকটি ধারকের বলছে কিন্তু। তাহলে আমরা এখন এটার মান পেলাম 24 × 10⁻⁻6 কিউ এর মান। ওকে ফাইন। তাহলে প্রথম ধারকের ক্ষেত্রে আমরা যদি V1টা বের করি তাহলে কি আসবে, কিউ ভাগ C1, এটার নাম আমি ধরো C1 দিলাম, এটা ধরো C2। তাহলে কিউ কত ছিল আমাদের, 24 × 10⁻⁻6 ভাগ C1 ছিল কত, 3 × 10⁻⁻6, এটা গেল 8 ভোল্ট আসলো। এটা যদি 8 ভোল্ট হয় একটা কত হবে, 4 ভোল্ট হবে, এটা আমরা বুঝতে পারতেছি কারণ টোটাল ছিল 12 ভোল্ট। এটা যদি 8 ভোল্ট হয় তার মানে আমাদের V2 ছিল কত, 4 ভোল্ট। তারপর ধরো আমরা বের করি V2 সমান কি আসবে, কিউ ভাগ C2। তো কিউ আমাদের কত ছিল, 24 × 10⁻⁻6 ভাগ C2 আমাদের কত ছিল, 6 মাইক্রোফ্যারাডে, 10⁻6 কাটা গেল 424, 4 ভোল্ট। এটা আমাদের 2 নম্বর হলো, তাই না? এখন আমাদের 3 নম্বর কি বলছে, প্রত্যেক ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ। তো দেখো তুমি প্রত্যেকটি ধারকের বিভব পার্থক্য জানো, সঞ্চিত শক্তির সূত্র ছিল কি, কিউ স্কয়ার ভাগ টয়েস সি, কিউ ভি ভাগ 2, আরটা ছিল কি, সিভি স্কয়ার ভাগ 2। তুমি এখন প্রত্যেকটা ধারকের ধারকত্ব জানো, সি জানো, এবং এই যে 2 নম্বরে আমরা কি বের করলাম, প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য ভিও জানলাম। তাহলে তুমি কি এখন এই সূত্রটা কি বের করতে পারবে না? অবশ্যই পারবো ভাইয়া, এই সূত্রটা বের করো, হয়ে গেল। তুমি কিউ ভি দ্বারাও বের করতে পারো, তোমার কাছে যদি ইনফরমেশন থাকে যথেষ্ট তাহলে তুমি যে কোনোটা দিয়েই বের করতে পারবা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা এখন আমরা পরবর্তী প্রবলেমে যাব। এখন আমরা সৃজনশীল সলভ করবো আর কি। ওকে, আমরা করবো চট্টগ্রাম বোর্ড 23-এর একটা প্রবলেম সলভ করব। এবং এখানে বলছে দেখো যে 20 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের দুটি ধাতব পাতকে 3 সেন্টিমিটার ব্যবধানে রেখে চিত্র অনুযায়ী ধারক তৈরি করা হলো। পরবর্তীতে K = 5 মানে পরবর্তীতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট 5 এবং 2 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি ব্লক পাতদ্বয়ের মাঝে রেখে ধারকত্ব নির্ণয় করা হলো। গ নাম্বার কি বলছে যে প্রথম ক্ষেত্রে মানে হলো আমাদের এখনো কিন্তু ওই পরবর্তীতে যে কথাটা আছে অতটুকুর আগ পর্যন্ত সম্পূর্ণ চার্জ হলে সঞ্চিত শক্তির পরিমাণ। আচ্ছা সঞ্চিত শক্তি যদি বের করতে যাই আমাদের কি দরকার বলতো, আমি সূত্রগুলো একটু লিখে নিই, বারবার করে সূত্র লিখবো। কিউ স্কয়ার ভাগ টয়েস সি, সিভি স্কয়ার ভাগ 2, কিউভি ভাগ 2। তো এখানে আমরা ভিটা দেওয়া আছে সেটা কত, 200 ভোল্ট, সেটা হলো একটা ধারকের, এখানে শুধু একটাই কিন্তু ধারক ছিল, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য ভি দেওয়া আছে, তার মানে হয় আমি এটাতে করব না হলে এটাতে করব। ভি দেওয়া আছে আর আমাকে ক্ষেত্রফল দেওয়া আছে, দূরত্ব মানে ডি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে আমি এখান থেকে সি বের করতে পারবো, রাইট? তাহলে সিটা বের করলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। ওকে, সো এখন দেখো আমি কি করব, আমি সরাসরি এই সূত্র এখানে লিখতে পারি যে ডাব্লিউ সমান সিভি স্কয়ার টু ডাব্লিউ সমান আমাদের কি আসবে, সিভি স্কয়ার ভাগ 2। তো সি সমান আমরা কি জানি, এ এপসাইলন নট কে ভাগ ডি, তাহলে এখানে কি আসবে, এ এপসাইলন নট কে ভাগ ডি গুণন ভি স্কয়ার ভাগ 2। এখন দেখো এখানে ইনফরমেশন কি কি দেওয়া আছে তোমাকে, এ দেওয়া আছে কত, 20 সেন্টিমিটার স্কয়ার। তো সেন্টিমিটার স্কয়ার অনেকে ভাঙাইতে পারো না, অনেকে ভুলে যাও, দরকার নাই, তোমরা এরকম করে মনে রাখবে। দেখো সেন্টিমিটার স্কয়ার মানে কি, মানে হল 1 সেন্টিমিটার
গুণন 1 সেন্টিমিটার, রাইট? তো 1 সেন্টিমিটার মানে কত? 10⁻² মিটার গুণন 10⁻² মিটার, তার মানে 10⁻⁴ মিটার স্কয়ার আসলো আমাদের। এইভাবে তোমরা বের করতে পারো, সমস্যা নাই। তার মানে 1 সেন্টিমিটার সমান কত আসলে? এত। তার মানে এটা কত? 20 গুণন 10⁻⁴ মিটার স্কয়ার। এখন তুমি যদি সবগুলো মান বসাও, 20 গুণন 10⁻⁴ গুণন এপসাইলনটার মান কত? 8.854 গুণন 10⁻⁻12 এটার মান গুণন এটা কি কে এর কি কোনো মান দেওয়া আছে? না, পরবর্তীতে না, কিন্তু আমরা এখনো প্রথম ক্ষেত্রে আছি, কিছু দেওয়া নেই। মানে এটা কি শূন্য অথবা বায়ু আছে, যেটা কে এর মান কত? 1 ভাগ ডি এর মান কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার, মানে 3 গুণন 10⁻⁻² মিটার গুণন ভি এর মান কত ছিল? 200 ভোল্ট, 200 এর উপর স্কয়ার ভাগ 2। ঠিক আছে, আমি যদি ক্যালকুলেশন করি, এখানে আমরা ডাব্লিউ সমান পাবো 1.18 গুণন 10⁻⁻8 জুল। এটা আমি ক্যালকুলেশন অলরেডি করে ফেলছি, তোমরা দেখবা তোমাদের ক্যালকুলেশন করে এটাই চলে আসবে। ঠিক আছে, ওকে, এটা গেল আমাদের গ নাম্বার। এখন যদি আমরা ঘ নাম্বারটা দেখি, যে কি বলছে? প্রথম ক্ষেত্রের তুলনায় দ্বিতীয় ক্ষেত্রে ধারকের কিরূপ পরিবর্তন হয়েছে। আচ্ছা, আগে ধারক কত ছিল সেটাই তো আমরা জানি না, তাই না? কিরূপ পরিবর্তন মানে ধারক কত চেঞ্জ হবে, স্বাভাবিক ব্যাপার। দেখো, আমরা সি সমান কি জানি? এটা সমান্তরাল পাত ধারক, তো এ এপসাইলন নট কে ভাগ ডি। তার মানে সি ডিপেন্ড করতেছে এর উপরে, ডি এর উপরে এবং কে এর উপরে। তো এখানে দেখো এ ডি কোনোটা চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করেছে কে টাকে। আগে ছিল বায়ু মাধ্যমে, এখন সম্পূর্ণটা কি করা হয়েছে? অন্য একটা নতুন মাধ্যমে রাখা হয়েছে, বা অন্য একটা নতুন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট প্রবেশ করা হয়েছে, যেটা হলো কে এর মান হলো 5। তার মানে এটা ধারকত্বটা চেঞ্জ হবে। তো আগে কত ছিল সেটাই তো আমরা জানি না, তাহলে আগেরটা আমরা বের করে নিব, রাইট? তাহলে আগে ছিল সি সমান, এটা লিখবা পূর্বে সি সমান এ এপসাইলন নট, এটা কে এর মান কত আসবে? 1 বায়ু বা শূন্য মাধ্যম ভাগ ডি। এর মান কত ছিল আমাদের? 20 গুণন 10⁻⁻4 গুণন 8.854 গুণন 10⁻⁻12 ভাগ ডি এর মান কত ছিল আমাদের? 3 গুণন 10⁻⁻2। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি? আমরা পাচ্ছি হলো 5.9 গুণন 10⁻⁻13, 5.9 গুণন 10⁻⁻13 ফ্যারাডে। এফ ধারকত্বের একক কি? এফ, ফ্যারাডে। ওকে, এটা গেল আমাদের প্রথম ক্ষেত্রে। তারপরের ক্ষেত্রে কি হবে বিষয়টা দেখো। তারপরের ক্ষেত্রে আমাদের ধারকত্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে আমাদের একটু আলাদা হবে। দেখো, আমি যদি তোমাদের একটু ভালো করে বুঝাই, এটা ছিল তোমার টোটাল ধারকের দুই প্রান্তের বিভব মধ্যবর্তী দূরত্ব কত? 3 সেন্টিমিটার। এখন বলছে যে একটা পাত প্রবেশ করানো হয়েছে কি ইকুয়াল টু 5, যেটা হলো 2 মিলিমিটার পুরুত্ব। তার মানে ধরো এই যে, আচ্ছা আমি লাল কালিটা ইউজ করি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কত? এটা হলো নতুন ধারক, এটা ছিল 2 মিলিমিটার পুরুত্ব, 2 মিলিমিটার। ঠিক আছে, তখন বাকিটুকু এখন কি আছে? বাকিটুকু এখনো বায়ু আছে বা শূন্য আছে, শূন্য মাধ্যমে আছে। বাকিটুকু এখনো বায়ু আছে অথবা শূন্য মাধ্যমে আছে। ভাইয়া তোমরা কি এখন বুঝতে পারতেছো এখানে আমাদের কি করতে হবে? আমরা সরাসরি সূত্রটা লিখবো না, আমরা হলো এটা ভেঙে ভেঙে বের করব। কিভাবে ভাইয়া? এখানে আমাদের মাধ্যম আছে দুইটি, বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে দুইটি, একটা হলো এই যে কে, আর একটা হলো শূন্য মাধ্যম। তাহলে আমাদের ধারক কয়টা হবে? অবশ্যই দুইটা হবে ভাইয়া। তুমি দরকার হলে চিত্র আঁকাবা, চিত্র আঁকালে জিনিসটা সহজ হবে, বুঝছো? তুমি এখানে ধরে নিবা যে লেট বা ধরি যে এখানে আমাদের পুরুত্ব কত ছিল? 2 মিলিমিটার না? তো টি পুরুত্ব লিখবা, পুরুত্ব টি সমান 2 মিলিমিটার। তাহলে তুমি কি করতে পারবে জানো? পুরো ইকুয়েশনে টি ইউজ করতে পারবে, এবং লাস্টে গিয়ে আমরা একদম শেষে গিয়ে মানগুলো ইনপুট করব, না হলে আমাদের প্রচুর ক্যালকুলেশন করতে হবে, আমরা ওই কাজটা করতে যাব না। ওকে, এখানে কে এর মান দেওয়া ছিল 5, আর তুমি ওই 3 সেন্টিমিটার দেওয়া ছিল না, ওই দূরত্বটাকে ডি সমান 3 সেন্টিমিটার ধরে নাও। এগুলো তো দেওয়া ছিল, তুমি জাস্ট নামগুলো ধরে নিলা, তাহলে তোমার জন্য সুবিধা হবে ক্যালকুলেশনে। আচ্ছা, তো এই ধারকটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না? দেখো তো, মনে পড়ে কিছু? কলাম বরাবর আমাদের ডিভাইড করা আছে, কলাম বরাবর আমাদের ডিভাইড করা আছে, তাহলে এটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এটা হলো আমাদের একটা ধারক, এটা আমাদের দুইটা ধারক সৃষ্টি হয়েছে, যার একটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, আর একটা ফাঁকা, মানে হলো শূন্য বা বায়ু। এইটার ক্ষেত্রফল কত? 20 সেন্টিমিটার স্কয়ার। এইটারও ক্ষেত্রফল কত? 20 সেন্টিমিটার স্কয়ার। কারণ ক্ষেত্রফল তো আর ভাগ হয়নি, অর্ধেক হয়নি, বাট পুরুত্ব বা দূরত্ব, এই দুজনের মধ্যে দূরত্বটা চেঞ্জ হচ্ছে। এইটুকু কত ছিল?
টি পুরুত্ব। তাহলে দেখো তো এইটুকু যদি টি হয়, সম্পূর্ণ যদি ডি হয়, তাহলে এইটুকু কত, ডি মাইনাস টি না? এই সম্পূর্ণটুকু কি ছিল আমাদের, ডি ছিল। তো এইটুকু টি আর এইটুকু তাহলে কি হবে, ডি মাইনাস টি হবে। ওকে, তার মানে এইটুকু পুরুত্ব আমাদের কত, ডি মাইনাস টি। তুমি চিত্র আঁকাবা তাহলে ছাত্রদের বুঝতে সুবিধা হবে। আর এই যে 20 সেন্টিমিটার স্কয়ার আছে না, এটাকেও তুমি ধরে নিলা, তুমি কোনো ক্যালকুলেশন ইউজ করবে না, তুমি সব ধরে নিবা, শেষে গিয়ে আমরা ক্যালকুলেশন করব, তাহলে জিনিসটা ইজি হবে আমাদের জন্য। আচ্ছা, এটা ধারকত্ব আমি সি1 নাম দিলাম, এটা ধারকত্ব আমি নাম দিলাম সি2। আচ্ছা, সি1 আর সি2 এখন কিভাবে আছে, এরা আছে হলো আমাদের শ্রেণীতে, এবং শ্রেণীতে থাকলে তোমাকে তখন কি করতে হবে মনে আছে তো? শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্বটা কিভাবে বের করতে হবে, সিএস সমান 1/C1 প্লাস 1/C2 ইনভার্স। তো এখানে আমাদের C1 সমান কত আসবে বলতো, A এপসাইলন নট K ভাগ D, এটা হলো আমাদের মেইন সূত্র। এখানে আমাদের A ছিল, এপসাইলন নট ছিল, K এর মান কত ছিল 5, এটা আমি কি লিখলাম, ভাগ কি ছিল D মানে দূরত্ব বা এই দুজনের পাতের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত T, এই টিটা ভাগ যেহেতু এটা উপরে চলে যাবে, তাহলে উপরে গিয়ে T হলো। ওকে, আচ্ছা, প্লাস 1 ভাগ, আচ্ছা আমি শুধু নিচে আগে ভাগটা লিখি, এখানে কি হবে, a এপসাইলন নট k ভাগ d, এটা হলো মেইন সূত্র। তাহলে সেই অনুযায়ী এখানে এই ধারকের ক্ষেত্রফল a, এপসাইলন নট তো এপসাইলন নটই, আর মধ্যবর্তী ধারকত্বটা এই কত, সরি পরবর্তী ধ্রুবকটা কত 1, সেটা কেন, কারণ এটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, সেখানে সরাসরি মান লিখে দিলাম। ভাগ কত হতো, দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত d/2, তার মানে d/2টা কই চলে যাবে, উপরে চলে যাবে, যেহেতু ভাগ এটা উপরে চলে গেল, এবং এরপর কি করবো আমরা, ইনভার্স করে দেবো, রাইট। আচ্ছা, তাহলে এখন আমি এটুকু মুছে দেই। এখন দেখো আমি যদি এখানে লসাগু করি, এখানে আমাদের a এপসাইলন নট k আসবে, তো এপসাইলন নট k এখানে কত আসবে t প্লাস এখানে আমাদের k আসবে, তাহলে k ইনটু কত আসলো d মাইনাস t, এরপর আসলো ইনভার্স। তো তুমি এখন সবগুলো মান বসাতে পারো, এবং সবগুলো তোমাকে কিন্তু এসআই এককে বসাতে হবে। টি এর মান কত আসবে 2 মিলিমিটার, মানে 2 গুণ 10⁻³ প্লাস কে এর মান কত 5, এখানে কত আসবে 0.03 3 সেন্টিমিটার মাইনাস 2 গুণন 10⁻³ ওকে, তোমার যত খুশি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো, সমস্যা নেই। ভাগ কত আসবে, এর মান ছিল 20 সেন্টিমিটার স্কয়ার, তার মানে 20 গুণন 10⁻⁴ গুণন এপসাইলন নটের মান 8.854 গুণন 10⁻12, আর এখানে আমাদের যে কে ছিল সেই কে এর মান কত ছিল 5, তাই না? তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব হলো 6.23 গুণন 10⁻13 ফ্যারাডে। তাহলে এটা আমাদের কি নতুন সি ড্যাশ বা সিএস নাম। তাহলে আমাদের পার্থক্য কত, ডেল সি সমান আসবে সিএস মাইনাস আগের সি। বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলে তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ কত, 3.33 গুণন 10⁻13 ফ্যারাডে। কুমিল্লা বোর্ড 23-এর প্রবলেম সলভ করব। তো এখানে আমাদের গ নাম্বার কি বলছে যে বর্তনীর তুল্য ধারকত্ব বের করো। দেখো তো এখানে আমাদের কয়টা ধারক আছে, মোট 4টা ধারক আছে। তো বোঝাই যাচ্ছে হলো আমাদের এখানে এইটা হলো মেইন বর্তনীর সাথে যুক্ত আছে, এটাও মূল বর্তনীর সাথে যুক্ত আছে, এইটুকু আছে সমান্তরালে, তার মানে T2 সমান্তরাল আছে T3, রাইট। তাহলে এই দুটা আমরা যদি আগে কি করে ফেলি, তুলোটা বের করে ফেলি, এটা গ নাম্বার করতেছি আমরা, এটা সহজ, তোমরা সবাই পারবা। যে সিপি সমান কি আসবে, T2 প্লাস T3 চলে আসবে, যেটা হলো 10 প্লাস 15 মাইক্রোফ্যারাডে, মানে 25 মাইক্রোফ্যারাডে। এবং দেখো সবগুলো মাইক্রোফ্যারাডে আছে, তাহলে আমি সবগুলো ক্যালকুলেশন করে লাস্টে গিয়ে মাইক্রোটাকে শুধু ফ্যারাডে বানাই দেবো। আচ্ছা, এবার সিওন, সিপি আর C4 কিসে আছে, শ্রেণীতে আছে, শ্রেণীতে। এই সিওন, সিপি আর হলো C4 আছে শ্রেণীতে, দেখা যাচ্ছে এটা আবার এই দুইটা মিলে একটা হইলো, আর এটা তো আগে ছিলই। এটা যদি শ্রেণীতে হয় তাহলে আমি কি বের করতে পারবো, সিএস সমান 1/C1 প্লাস 1/CP প্লাস 1/C4, এরপর কি আসবে, ইনভার্স আসবে। আমি যদি এখন মানগুলো বসাই দিই, 1 প্লাস 1/25 প্লাস 1/20, এরপর ইনভার্স ক্যালকুলেশন করলে আমার আসবে কত, ক্যালকুলেশন করলে আসবে হলো আমার 3.45 মাইক্রোফ্যারাডে বা 3.45 10⁻⁻6 ফ্যারাডে। ওকে, তো এটা হলো আমার গ নাম্বার। ঘ নাম্বার কি বলছে দেখো তো,
যে বর্তনী কোন ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি, মানে প্রত্যেকটা ধারকের তোমার সঞ্চিত শক্তিটা বের করতে হবে, প্রত্যেকটা ধারকের সঞ্চিত শক্তি বের করতে হবে। আমরা জানি ধারকের সঞ্চিত শক্তি ডাব্লিউ সমান কত, ডাব্লিউ সমান বা ইউ সমান যেটাই বলো না কেন তুমি, কিউ স্কোয়ার ভাগ টোয়াইস সি ইজ ইকুয়াল টু কিউ ভি ভাগ টু ইজ ইকুয়াল টু সি বি স্কোয়ার ভাগ টু। এই তিনটা হলো আমাদের সূত্র। এখন দেখো প্রত্যেকটা ধারকে তুমি সি জানো, তার মানে তোমাকে হয় এই সূত্রটা ইউজ করতে হবে, না হলে এই সূত্রটা ইউজ করতে হবে। ওকে, তো তুমি যদি এই সূত্র ইউজ করতে যাও তাহলে তোমার ভি জানা লাগবে, মানে প্রত্যেকটা বিভবের প্রত্যেকটা ধারকের বিভব পার্থক্যটা জানতে হবে দুই প্রান্তে। তার মানে এটা তোমাকে জানতে হবে, এটা তোমাকে জানতে হবে, এই দুইটা বের করলে এরও যা এরও তাই, আবার এটা জানতে হবে। আর তুমি জানো এখান থেকে এখান টোটাল বিভব পার্থক্য কত, 10 ভোল্ট। এই যে এটা যদি 10 ভোল্ট হয় তাহলে এখান থেকে স্টার্ট, আর এটা এইটুকু কত 10 ভোল্টই আছে, তুমি টোটাল জানো, তোমাকে এখন প্রত্যেকটা বের করতে হবে। তাহলে তুমি ভোল্টেজ বের করে করতে পারো, অথবা কিউ বের করে করতে পারো, যে ভাই আমি কিউ বের করে করব, প্রত্যেকটা বিভবের মধ্যে কি প্রত্যেকটা আর কি ধারকের মধ্যে কি পরিমাণ কি কিউ গেছে সেটা আমি নির্ণয় করবো, সেভাবে তুমি করতে পারো। ধরো আমরা প্রথমে এইভাবে করব, বিভবটা বের করব, তাই না? তাহলে বিভব বের করতে গেলে এই সূত্র আমরা কি ইউজ করতে পারি, কিউ সমান সিভি, তার মানে সিওন আর এটার বিভব পার্থক্য ভিওন বলতাম। তুমি যদি ভিওন বের করতে দাও তাহলে তোমার কি জানা লাগবে বলতো, মেইন যে আমাদের এখান থেকে যে কিউটা বের হয় সেই কিউটাই তো এখানে প্রবেশ করে, তার মানে তোমার এই কিউটা জানা লাগবে। কিউটা এখনো আমাদের অজানা। এখন বলো তো এই কিউটা কিভাবে বের করা যায়? এই কিউটা বের করা যায় একটা হলো সার্কিট সলভ করে, এই যেটা একটা আমাদের একটা বিভব আর সবগুলো ধারকের যদি একটা তুল্য আমরা আনতে পারি সেটার নাম হলো সি ইকুইভ্যালেন্ট। তাহলে সি ইকুইভ্যালেন্টের সাহায্যে আমরা এখান থেকে কি পরিমাণ কিউ বের হবে এটা আমরা বুঝতে পারি। সি ইকুইভ্যালেন্ট আমরা অলরেডি বের করছি 3.45 মাইক্রোফ্যারাডে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কিউ বের করতে পারি, কারণ এটা হলো আমাদের 10 ভোল্ট। তাহলে কিউ সমান সিবি, তার মানে সি ইকুইভ্যালেন্ট গুণন ভি। সি ইকুইভ্যালেন্ট কত ছিল, 3.45 গুণন 10 টু দি পাওয়ার -6 গুণন আমাদের টোটাল ভোল্ট কত ছিল, 10 ভোল্ট। তাহলে তুমি এখান থেকে খুব সহজেই ক্যালকুলেশন করে কত পেয়ে যাচ্ছ, 30 এত মাইক্রো কুলম, তাই না? একবার লিখে দিলাম 10 টু দি পাওয়ার -6 আসবে, তার কারণে এটা কত আসবে, এত মাইক্রো কুলম। অথবা তুমি সরাসরি লেখো 30.5 গুণন 10 টু দি পাওয়ার -6 কুলম। এই আমরা কিউটা পেয়ে গেলাম, এবং এই কিউটা আমাদের দরকার, কারণ কিউ ছাড়া তো আমি এর ইটা বের করতে পারবো না, ভিয়নটা বের করতে পারবো না। এই তো কিউ পেয়ে গেলাম। তাহলে তুমি প্রথম ধারকের ক্ষেত্রে লিখবা যে সিয়ন ধারকের বিভব পার্থক্য, বিভব পার্থক্য কি বের করবা, ভিয়ন সমান কি আসবে বলতো, কিউ ভাগ সিয়ন। দেখো তো এই সিয়ন এর মধ্যে কিউ পরিমাণ আমাদের বিভব, কিউ পরিমাণ চার্জ প্রবেশ করেছিল, কিউ পরিমাণ চার্জ প্রবেশ করেছিল, এই কিউ এর মান কত, 33.5 গুণন 10 টু দি পাওয়ার -6। আর সিয়ন এর মান কত ছিল আমাদের, দেখো তো 5 মাইক্রোফ্যারাডে, তার মানে 5 গুণন 10 টু দি পাওয়ার -6। অবশ্যই তোমাকে মাইক্রোগুলো রাখা যাবে না, যদি এখানে এটা কাটা যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বিভব পার্থক্য কত পেলাম, 6.9 ভোল্ট পাইলাম। ওকে, 6.9 ভোল্ট। হ্যাঁ, তাহলে আমরা যদি বিভব পার্থক্য পেয়ে যাই, তাহলে বিভব পার্থক্য জানি, সি জানি, তাহলে সিয়নের আমরা কি পাবো না, সঞ্চিত শক্তি পাবো না, অবশ্যই পাবো। সিয়ন ধারকে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি, এটার নাম আমি W1 দিলাম। তো এটা সমান আমরা কি পাবো, W1 বা তুমি E1 ও দিতে পারো, যেটা খুশি। C1 V1 এর উপর স্কোয়ার ভাগ 2। C1 এর মান কত ছিল, 5 গুণন 10 টু দি পাওয়ার -6, V1 এর মান ছিল 6.9, তারপর স্কোয়ার ভাগ 2। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত, 1.19 গুণন 10 টু দি পাওয়ার -4 জুল। এই তো আমরা সিয়নটা শেষ করে ফেললাম। এখন দেখো এই কিউ আধানটা গিয়ে আবার এখানে যাবে, এখানে গিয়ে সে 2 ভাগে ভাগ হবে। তো 2 ভাগে ভাগ হলে তো আবার সমস্যা, তোমার Q1 Q2 জানতে হবে। বাট এখানে একটা আমাদের সুবিধা আছে, সেটা কি ভাইয়া, এই দুইটা মিলে আমি যদি একটা বানাই, এই দুইটা মিলে আমি যদি একটা বানাই, মানে আমি তোমাদেরকে একটু আলাদাভাবে ভালো করে বোঝাচ্ছি, আমি এটা সোজা করে রাখাচ্ছি, ঠিক আছে? এখানে আমাদের এমন দুইটা ছিল সমান্তরালে, ওকে? এখান থেকে আমাদের কিউ পরিমাণ আধান যাচ্ছে, আমার বের করা লাগবে কি বলো তো ভাইয়া, যে প্রত্যেকটি ধারকের এই যে কিউ সমান
ভি সি। আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে হলো ভি, বিভব পার্থক্য। তো আমি কিউটা জানবো, কিউটা অলরেডি জেনে গেছি, কিন্তু কথা হলো যে এখানে গিয়ে তো আবার ভাগ হবে, এটা হলো কিউ ওয়ান, এটা হলো কিউ টু। আমি তো কিউ ওয়ান কিউ টু জানি না, সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাচ্ছে। তো এই ঝামেলা থেকে এড়ানোর জন্য আমরা কি করবো জানো, আমরা এই দুইটাকে তুল্য বানায় দেবো। তুল্য বানালে আমাদের সুবিধা কি দেখো, এই দুইটার বদলে আমরা তুল্য সিপি ইউজ করব। তাহলে সিপির মধ্যে দিয়ে কিউ পরিমাণ আদান যাবে, যেহেতু এইটার বিভব পার্থক্য আর এটার বিভব পার্থক্য আর সিপি এর বিভব পার্থক্য সেম, তাহলে এখানে আমরা সিপি এর বিভব পার্থক্য পেয়ে যাব, তাই না? তো এখান থেকে আমরা কিন্তু সিপি এর বিভব পার্থক্যটা খুব সহজে পেয়ে যাচ্ছি, কারণ আমি যদি এটাকে সিপি বানায় দেই তখন এর মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান যাচ্ছে। আদারওয়াইজ তুমি যদি এরকম করে রাখো তাহলে এখানে কিউ যাচ্ছে না, কিউ গিয়ে আবার ভাগ হয়ে যাচ্ছে। তো এই ঝামেলা থেকে মুক্তির জন্য আমরা এমন করে করব। এবং আমরা জানি এখানে সিপি এর মান কত ছিল আমাদের, এটা কিন্তু আমরা খ নাম্বার করেছিলাম। সিপি এর মান মনে হয়েছিল আমাদের শুধুমাত্র এইটুকু ছিল, কত, আচ্ছা সরি, এটা তো 15 বোঝা যাচ্ছে যোগ হবে। তাহলে এখান থেকে আমরা ভি সমান কি পাবো, কিউ ভাগ সি, রাইট? তো কিউ এর মান ছিল কত, 33.5 গুণন 10⁻⁻6 ভাগ সি এর মান আমাদের কত ছিল, যে উভয় ইয়ের ধারক ধারকত্ব কত ছিল 15, 10 আর সরি 25 গুণন 10⁻⁻6। তো ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে 1.38 ভোল্ট পাইলাম। এই ভোল্টটা কার, এই ভোল্টটা এই দুইটা ধারকের। এই ভোল্টটা হলো আমাদের তুল্য ধারকেরও, আবার এই ভোল্টেজ ডিফারেন্সটা আমাদের এই দুইটা ধারকেরও, কারণ সেম কথা, এটা তো আমরা জানি। তো এখানে আমরা এখন কি সি2 ধারকের সঞ্চিত শক্তি পাবো। সি2 ধারকের সঞ্চিত শক্তি কি আসবে, সি2 ভি2 উপর স্কোয়ার ভাগ 2। সি2 মানটা বসাবো, ভি2 মান এখন এই ভিটাই কি, ভি2, এই ভিটাই হলো ভি3, এটাই ভি2, এটাই হলো আমাদের ভি3। তারপরে আমি সি3 ধারকের সঞ্চিত শক্তি পেয়ে যাব, সি3 ভি3 উপর স্কোয়ার ভাগ 2। ঠিক আছে, এরপর আমাদের বাকি থাকলো কি 4 নাম্বার, এটা এখান থেকেও আমাদের কি মেইন কিউ প্রবেশ করবে। খুব সহজে এখান থেকে আমরা এর বিভব পার্থক্য পাবো, যে ভি4 সমান কি আসবে বলতো, কিউ ভাগ সি। কিউটা আমরা বের করে নিলাম আগে, কিউটা কত ছিল আমাদের 33.5 গুণন 10⁻⁻6 ভাগ সিটা কত ছিল আমাদের 20 মাইক্রোফ্যারাড। তাহলে কত হবে 20 গুণন 10⁻⁻6, এখান থেকে আমরা পেয়ে যাব 1.725 ভোল্ট। তাহলে আমরা এই 4 নাম্বার ধারকের সি4 ধারকের শক্তি পেয়ে যাব কত, সি4 এর উপর স্কয়ার ভি4 এর উপর স্কয়ার ভাগ 2। তো প্রত্যেকটার বিভব তোমাকে বের করতে হবে। শুধুমাত্র খেয়াল রাখবা যারা সমান্তরাল আছে সেক্ষেত্রে গিয়ে তোমাকে এই ট্রিক্সটা কাজে লাগাইতে হবে, এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, না হলে কিন্তু হবে না, বুঝছো? তুমি মনে রাখবা যে তোমার যে মেইন কিউটা, এই কিউটা আসবে হলো আমার একটা সিম্পল সার্কিট থেকে। সিম্পল সার্কিট মানে কি ভাই, যেখানে হলো আমাদের একটা ভোল্টেজ থাকবে এবং সবগুলো ধারকের একটাই শুধু তুল্যরোধ থাকবে, তুল্য ধারকত্ব থাকবে। তাহলে সেখান থেকে খুব সহজেই তুমি এই ই থেকে আমাদের ভোল্টেজ থেকে কি পরিমাণ চার্জ বের হয় সেটা বের করতে পারবা। তারপরে এই চার্জটা এখানে যাচ্ছে যাচ্ছে এর মধ্যে দিয়ে কিউ পরিমাণ গেল, বাট এখানে গিয়ে আবার কিউ ওয়ান কিউ টু তে ভাগ হচ্ছে, পরে ঝামেলা হচ্ছে। এই ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করলাম, ওই দুটাকে আবার তুল্য বানালাম, বুঝছো? তুল্য বানাইলে দেখা গেল যে আচ্ছা এই তুল্যর যে বিভব আর এরা যেহেতু সমান্তরাল আছে তাহলে সেম পরিমাণ বিভব পার্থক্য আসবে। তো তুল্যর ইয়ের বিভব পার্থক্য আমরা বের করলাম, যেটা হলো আমাদের এখানকার প্রত্যেকটা বিভব পার্থক্যের সমান। তো হয়ে গেল, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রবলেমটা সলভ করব। এখানে কি বলছে যে এটা একটা বর্তনী দেওয়া আছে, চিত্র অনুযায়ী বর্তনীতে যুক্ত ধারকগুলোর প্রত্যেকটাই হলো 900 পিকো ফ্যারাডে। পিকো মানে কত, 10⁻⁻12। পিকো, ন্যানো, মাইক্রো, মিলি, ডেসি, যত যত সবগুলো ভালো করে খেয়াল রাখবো, অনেক সময় এগুলোর জন্য কিন্তু ম্যাথ ভুল যায়। ওকে, এবং পাতদ্বয়ের মধ্যবর্তী পাতদ্বয়ের ব্যবধান 0.4, মানে প্রত্যেকটা পাতের মধ্যে ব্যবধান আছে 0.4। এগুলো তো ধারক, এই ধারকগুলোকে আমরা যদি একটু জুম করি তাহলে আমরা এমন কিন্তু পাই, যে এমন করে দেওয়া আছে কত, 0.4 সেন্টিমিটার। ওকে, এখন গ নাম্বার তোমাকে বলছে ধারকে যে কোনো একটি পাতের ক্ষেত্রফল। এখানে যেহেতু কিছু দেওয়া নেই তার মানে তোমার ধরে নিতে হবে এগুলো কি, যে কে আছে, মানে শূন্য মাধ্যমে আছে, বুঝছো? অথবা বায়ু মাধ্যমে, যেটা তুমি বলো না কেন, সেখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান কত, 1। ওকে, তাহলে এখন এ চাইছো তোমার, তো এখানে বুঝতেছি এ চাইছে মানে কি, যেটা সমান্তরাল পাত ধারকের সূত্র থেকে আসবে, টি সমান এ এপসাইলন নট, কে এর মানে এখানে আসবে 1 ভাগ পাতদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান ডি। তাহলে এখানে এ সমান কি আসবে,
সিডি ভাগ এপসাইলন নট। সি এর মানটা কি আসবে? সি এর মানটা আসবে প্রত্যেকটি মান কত 900 পিকোফ্যারাড, তার 900 গুণন 10⁻⁻12 গুণন ডি এর মানটা কত? ডি এর মানটা হলো আমাদের 0.4 গুণন অবশ্যই মিটার করতে হবে 10⁻2 মিটার হয়ে গেল ভাগ এপসাইলন নটের মান কত? 8.85 গুণন 10⁻12। আমি সবগুলো এসআই এককে রাখছি, তাহলে আমার অ্যান্সার কিসে আসবে? এসআই এককে আসবে। ওকে, এত মিটার স্কয়ার এসআই এককে চলে আসলো আমার। এখন আমরা করব ঘ নাম্বারটা। এখানে ঘ নাম্বারটা একটু আলাদা রকম। বলছে C3 ধারককে অপসারণ করে, মানে এই ধারকটা যদি অপসারণ করো তুমি, মানে যদি এখান থেকে যদি বাদ দাও, ধরো C1 ধারকের মধ্যে আবার কাগজ, যেটার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হলো 3, তার মানে এই যে C1 যে ধারকটা আছে, এই C1 ধারকের মধ্যে এখন বায়ু নেই, সম্পূর্ণটাই কি আছে? এখন কাগজ আছে। বর্তনীর সঞ্চিত তড়িৎ শক্তি পূর্ব অপেক্ষা বেশি হবে কিনা। তার মানে এবার আমরা বর্তনীর সঞ্চিত শক্তি বের করবো। দেখো, সঞ্চিত শক্তি কয়েক রকমের, একটা হলো প্রত্যেকটি ধারকের, একটা হয় বর্তনীর। বুঝছো? যখন বলবে বর্তনীর, তখন তোমাকে বুঝতে হবে যে ওই বর্তনীতে একটা ব্যাটারি আছে আর একটাই মাত্র ধারক আছে, সেই ধারকের নাম হলো ইকুইভ্যালেন্ট ধারক। যখনই বলবে তোমাকে বর্তনীর সঞ্চিত শক্তি, তখনই তুমি এই কাজটা করবা। যখনই বলবে বর্তনীর সঞ্চিত শক্তি, তখনই তুমি একটা ভোল্টেজ থাকবে, একটা ধারকত্ব থাকবে, মানে একটা ধারক থাকবে যার ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট থাকবে, এবং সেখান থেকে তুমি যে ইউটা পাবা সেটা হবে বর্তনীর সঞ্চিত শক্তি। তাহলে এখানে এই C3 কে অপসারণ এবং C1 টাকে চেঞ্জ করার পূর্বে কত ছিল সেটাই তো আমি জানি না। তাহলে আগে আমরা লিখবো পূর্বে বর্তনীর সঞ্চিত শক্তি। আগে আমরা পূর্বে বর্তনীর সঞ্চিত শক্তিটা করব, তারপরে আমরা এগুলোর দিকে আসবো। আগে আমরা পূর্বে করবো, যে পূর্বে বর্তনীর সঞ্চিত শক্তি। ওকে, তো দেখো তো পূর্বে কিভাবে আসবে। পূর্বে তো এইগুলো কি ছিল? এই দুইজন ছিল শ্রেণীতে, এই দুইজনকে আগে তোমার একটা করতে হবে। তাহলে এই দুইজনকে আমরা যদি একটা করি, তাহলে কি আসবে? C1 আর হলো C2 ছিল শ্রেণীতে, ওই দুইটা কে তোমাকে আগে একটাতে রূপান্তর করতে হবে, দুইটা ধারকে। তাহলে এটার নাম আমি CS দিলাম। CS সমান কি আসবে? 1/C1 প্লাস 1/C2 ইনভার্স আসবে, তাই না? তো তুমি যদি সবগুলো মান বসা দাও, এখান থেকে দেখবে তোমার আসবে হলো, আচ্ছা, 450 গুণন 10⁻12 ফ্যারাড, এটা চলে আসবে। তখন তোমার ধারকটা কেমন হয়ে গেল? এমন হয়ে গেল, এই দুটো সমান্তরাল, আর এখানে তোমার 9 ভোল্ট ছিল, এমন হয়ে গেল। এই দুইজন আবার কি হবে? যোগ হবে, নর্মাল যোগ, সমান্তরাল আছে, তাই না? তাহলে 450 এর সাথে C3 টা কত ছিল আমাদের? 900 পিকোফ্যারাডে। তার মানে আমাদের C ইকুইভ্যালেন্ট সমান কত আসছে? 450 গুণন 10⁻12 প্লাস 900 গুণন 10⁻12, এটা হলো আমাদের টোটাল। তাহলে কত আসছে আমাদের? 1350 গুণন 10⁻12 ফ্যারাড, এটা আমাদের সি ইকুইভ্যালেন্ট আসলো। এবং আমি যদি সি জানি এবং ভি জানি 9 ভোল্ট, তাহলে আমরা সঞ্চিত শক্তি ইউ সমান, এটা কিন্তু বর্তনী, তাহলে সি ইকুইভ্যালেন্ট সিভি স্কোয়ার ভাগ 2 বের করতে পারবো। আমি যদি এই মানগুলো ইনপুট করি, 1350 গুণন 10⁻12 গুণন ভির মান ছিল কত? 9 এর উপর স্কোয়ার ভাগ 2, তাহলে আমাদের অ্যান্সার কত আসে? আমাদের অ্যান্সার আসে হলো 5.46 গুণন 10⁻8 জুল। এটা ছিল আমাদের পূর্বে। এখন আমরা পরে, মানে কি C3 অপসারণ আমরা লিখবো, এখানে লিখবো পরে, জাস্ট এইভাবে লিখলাম। C3 অপসারণ করা হয়েছে, আর C1 টা এবার চেঞ্জ হয়ে যাবে, C1 এর নাম আবার C1 ড্যাশ হবে, এবার নাম হবে A এপসাইলন নট। এখানে দেখো, আগে ছিল বায়ু, এখানে শুধুমাত্র আমরা কাগজ দিয়ে রাখছি, এমন না যে আমি কিছু অংশ কাগজ দিয়েছি, বরং সম্পূর্ণ অংশে কাগজ দিয়েছি। তার মানে আমার এখনো কিন্তু C1 টার মধ্যে শুধু কাগজ আছে, আর কোনো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট নাই। তার মানে একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা একটা পরবর্তী ধ্রুবক, একটা মাধ্যম, সরি, একটা ধারক পাবো আমরা। যদি দুইটা হতো তাহলে দুইটা আমরা বের করতাম, বাট এখানে তো সম্পূর্ণটাই আমাদের ছিল কিসে? সম্পূর্ণটাই আমাদের ছিল কাগজ দ্বারা। তার মানে এ এপসাইলন নট কে ভাগ ডি, এ ডি সবকিছু ঠিক ছিল। এ কই থেকে পাবো ভাই? এই যে এ আমরা গ নাম্বারে কিন্তু বের করছিলাম, রাইট? সেই এটা কত ছিল আমাদের? এর মানটা ছিল 0. আচ্ছা, আমরা যদি সেই এর মানটা বসায় দেই, এবং এপসাইলন নটের মানটা যদি বসায় দেই, এবং কে এর মানটা কত ছিল আমাদের? এখানে 3, এটা যদি বসায় দেই, আর ডি এর মানটা কত ছিল আমাদের? 0.4 গুণন 10⁻2, সবগুলো বসালে আমাদের এখানে C1 ড্যাশটা চলে আসবে হলো 2700, এটা আমার ক্যালকুলেশন করা আছে অলরেডি, এত ফ্যারাডে আসবে।
এটা আমাদের নতুন C1 আর C3 কিন্তু অলরেডি কিন্তু আউট হয়ে গেছে। তাহলে এখন আমাদের নতুন C ইকুইভ্যালেন্ট কত আসবে? C ইকুইভ্যালেন্ট ড্যাশ সমান আসবে হলো, দেখো C3 নাই, C1 ড্যাশ আর C2 কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এরা আসবে কত? 1 ভাগ C1 ড্যাশ প্লাস 1 ভাগ C2, এরপর কত আসবে? ইনভার্স আসবে, তাই না? তাহলে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, এখানে যদি মানগুলো বসাতে 1 ভাগ C1 ড্যাশ কত? 2700 গুণন 10⁻⁻12 প্লাস 1 ভাগ C2 মান কত? 900 পিকোফ্যারাড, মান 900 গুণন 10⁻⁻12। ওকে, তো তুমি যদি এই মানগুলো ক্যালকুলেশন করো তাহলে তোমার চলে আসবে 6.75, সরি একবারই বসা দিই, 675.10⁻⁻12, হ্যাঁ 675.10⁻⁻12 ফ্যারাডে আসবে। এখন তুমি পরে তুমি সঞ্চয় শক্তি বের করতে পারবে, সেটার নাম ইউ ড্যাশ সমান C ইকুইভ্যালেন্ট ড্যাশ CV স্কয়ার ভাগ 2। তো C এর মানটা এত, 675 গুণন 10⁻⁻12 ভাগ 2 গুণন V এর মানটা কত ছিল? 9 এর উপর স্কয়ার। এখানে ক্যালকুলেশন করলে দেখা যাবে কত, যে তোমার আসে 2.73 গুণন 10⁻⁻8 জুল। তো এখন তোমাকে প্রশ্ন কি বলছিল? পূর্বাপেক্ষা বেশি হবে কিনা। তো আগে ছিল আমাদের কত? 5.46, হ্যাঁ বেশি হবে না, পূর্বেরটা বেশি ছিল, তাই না? পূর্বেরটা বেশি ছিল 5.46, তাহলে পূর্বেরটা বেশি ছিল, তাহলে বলবো যে পূর্বাপেক্ষা বেশি হবে না অথবা কম হবে। তো এইভাবেই অ্যান্সারটা আমরা করে ফেলবো। ওকে, কুমিল্লাগড় 19-এর প্রবলেমটা সলভ করব। এখানে একটা বর্তনী দেওয়া আছে, বলছে নিচের বর্তনীতে C1 C2 সমান্তরালে যুক্ত আছে, প্রত্যেকটি দুই প্রান্তের ব্যবধান এত, তার মানে প্রত্যেকটা ধারকের D দেওয়া আছে 0.5 সেন্টিমিটার, ধারকত্ব দেওয়া আছে। পরবর্তীতে C1 ধারকে কাগজ দ্বারা পূর্ণ করা হলো এবং C2 এর ঠিক মাঝখানে সমান্তরাল পাতের অনুরূপ পাতলা পাত প্রবেশ করানো হলো। অ্যাপসিলনটার মান দেওয়া আছে। এখন গ নাম্বার কি বলছে? যে ধারকের প্রতিপাতের ক্ষেত্রফল ঠিক আগের মতোই তোমরা কিন্তু বের করতে পারবা। তোমাকে D দেওয়া আছে, তোমাকে C দেওয়া আছে, তাহলে C সমান কি A এপসাইলন নট, কে এর মান কত? 1 ভাগ D, তাহলে A সমান কত আসবে? CD ভাগ এপসাইলন নট। এটা একটু নিজে করবা, নিজে করো, ক্যালকুলেশন করবা জাস্ট। ঘ নাম্বার কি বলছে? যে ধারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করানোর পর বর্তনীর সঞ্চিত শক্তি, এখানে কিন্তু C1 C2 ধারক বলেনি, বর্তনী বললেই কি করা লাগবে ভাইয়া? বর্তনী বললেই আমাদের এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে এখানে আমাদের এইখানে একটা ধারক থাকবে আর একটা শুধুমাত্র ভোল্টেজ থাকবে। এই ধারকের নাম হবে C ইকুইভ্যালেন্ট। এটাই হলো আমাদের বর্তনীর সঞ্চয় শক্তি বোঝায়। তার মানে এখানে যতগুলো ধারক আছে তাদেরকে ইকুইভ্যালেন্ট বের করতে হবে। এটা কিসে ছিল? সমান্তরালে। তাহলে আমাদের প্রথমে মানে হলো এটা হলো তোমার চেঞ্জ করার পূর্বে আর কি, প্রথম অবস্থা আর কি, প্রথম ক্ষেত্রে লেখো, প্রথম ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে আমাদের C ইকুইভ্যালেন্ট কত হতো? C1 প্লাস C2 সমান্তরাল ছিল। 600, তার মানে কত? 600 যোগ 600 মানে 1200 পিকো ফ্যারাডে, মান কত? 10⁻⁻12 ফ্যারাডে হইল। ওকে, তাহলে আমাদের সঞ্চিত শক্তি ইউ সমান কি হবে? প্রথম ক্ষেত্রে ইউ সমান হবে C ইকুইভ্যালেন্ট V স্কয়ার ভাগ 2। এটা হলো 1200 গুণন 10⁻⁻12 গুণন 200 তারপর স্কয়ার ভাগ 2। এটা ছিল আমাদের প্রথম ক্ষেত্রে, রাইট? তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেশন করলে আসে 2.4 গুণন 10⁻⁻5 জুল। এটা আমাদের প্রথম ক্ষেত্রে। তারপরে কি বলছে? যে ধারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করার পর, এখন বলছে C1 ধারকে কাগজ, তার মানে C1 ধারক পূর্বে ছিল এমন, এখন এর মধ্যে এটাকে চেঞ্জ করে কি করা হয়েছে? সম্পূর্ণটাই একবারে কাগজ দেওয়া হয়েছে। তাহলে আমাদের এখনো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট একটাই আছে, তার মানে ধারক একটাই আছে, বাট চেঞ্জ হয়ে গেছে। কে এর মান চেঞ্জ, মানে ধারকত্ব চেঞ্জ। এখানে C সমান ছিল কত? A এপসাইলন নট ভাগ D, এখানে হবে C ড্যাশ A এপসাইলন নট, এখানেও K ছিল কিন্তু সেটার মান ছিল 1, এখানে এটা চেঞ্জ হয়ে K হয়ে গেছে, ভাগ কত হবে D। তাহলে এখান থেকে আমরা C ড্যাশ বের করবো, এটা কি? C1, এটা C ড্যাশ 1 নাম দিলাম। এখন 2 নাম্বার ধারক, এটাই হলো আমাদের আসল বোঝার বিষয়, যে C2 এর কি হবে। বলছে C2 এর ঠিক মাঝখানে, C2 ছিল এমন, এটা ছিল আমাদের C2, এই C2টা এবার আমরা C2 ড্যাশ বানাবো, কিন্তু কি বলছে? ঠিক মাঝখানে সমান্তরাল পাতের অনুরূপ, মানে এই যে আমাদের পাতটা ছিল না, এই পাতটার অনুরূপ একটা পাত ঠিক মাঝখানে প্রবেশ করানো হয়েছে।
একদম ঠিক মাঝ বরাবর প্রবেশ করানো হয়েছে এমন ছিল, একটু দেখতে বড় দেখাচ্ছে আমি বোঝার জন্য আর কি। এটা তো এটা আর এটা এমন ছিল, এর ঠিক মাঝ বরাবর এইরকম আর একটা পাত দেওয়া হলো। ফলে স্বাভাবিকভাবেই তোমার মনে হতে পারে যে ভাইয়া তো বলছে যে কলাম বরাবর যদি থাকে তাহলে তারা শ্রেণীতে থাকে। হ্যাঁ ঠিক, কথা ঠিক, কিন্তু এখানে একটা জিনিস বলো তো, এখানে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি আলাদা ছিল? না, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এখানে বায়ু ছিল সম্পূর্ণ, এখানেও এইটুকু বায়ু, এইটুকুও কি বায়ু, কারণ এখানে তো তোমাকে আলাদা কোনো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দেয়নি, শুধু বলছে মাঝখানে পাত দিবার, তো মাঝখানে পাত আমরা দিয়ে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট একটাই আছে, তার মানে আমাদের ধারকত্ব কয়টি? একটি, তার মানে আগের যে ধারকত্ব ছিল আর C2 যে ধারকত্ব ছিল সেটা সেম, এর কোনো ধারকত্ব কোনো চেঞ্জ হয়নি। তার মানে এখানে কি বলবা যে সমান্তরাল পাত প্রবেশ করানোর ফলেও এর ধারকত্বের কোনো পরিবর্তন হয় না। তার মানে C2 সমান কি? C2 ড্যাশ। তোমরা চাইলে পারে আলাদা করে করতে পারো, ধরো এটাকে তোমরা যদি শ্রেণী একান্তই যদি করতে চাও, শ্রেণী করো, করে কি হবে তোমার, এটা হলো A ক্ষেত্রফলে, এটা দূরত্ব কত আসবে D/2, এটাও কত আসবে D/2 ক্ষেত্রফলে, তারপর দুটো শ্রেণী করো, শ্রেণী করলে দেখবা যে তোমার এই C2 এর সমানই চলে আসবে, মানে A এপসিলন নট ভাগ D-টাই চলে আসবে। যদি তোমরা করো, করার দরকার নেই, কমন সেন্স কাজে লাগাও, যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যতটি ধারকত্ব ততটি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট C আর C2 ড্যাশের মধ্যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট একটাই আছে, এটা বায়ু আছে, যেহেতু আর কোনো নাই তার মানে ধারকত্ব চেঞ্জ হয়নি। তারপর এখানে লিখে দিবা কি যে C2 ধারকের ঠিক মাঝখানে বা মাঝখানে সমান্তরাল পাত প্রবেশ করানোর ফলেও আমাদের ধারকত্বের কোনো পরিবর্তন হয়নি, এই কথাটা লিখে দিবা। ওকে, তো এখন তাহলে আমাদের এইটার ফলে এখন পরিবর্তন তো একটা হয়েছে, সেটা C1 ড্যাশ, তাহলে এখন আমরা কি লিখবো? C ইকুইভ্যালেন্ট ড্যাশ সমান আসবে, এটা সব কি ছিল সমান্তরালে, তাহলে C1 ড্যাশ প্লাস C2, রাইট? তো C2 তো আমাদের 900 না কত পিকোফ্যারাডে ছিল, 600 পিকোফ্যারাডে আছে, C1 ড্যাশটা চেঞ্জ হয়ে গেছে, সেটা কি হবে? A এপসিলন নট K ভাগ D প্লাস 600 গুণন 10⁻⁻12 পিকোফ্যারাডে, তাহলে এরকম হইলো। ওকে, তো এখন আমি যদি এই মানগুলো বসাই দেই, A এপসিলন নট K ভাগ D এর মান ছিল কত আমাদের গ নাম্বার থেকে বের করছিলাম, সেটা বসাবো, এপসিলন নট বসালাম, K এর মান কত ছিল, কাগজেরটা ছিল 3.5, এটা বসাবো, আর D কত ছিল, D টা ছিল মনে হয় 0.5 সেন্টিমিটার, তাহলে 0.5 গুণন 10⁻⁻2 মিটার বসাবো, প্লাস 600 গুণন 10⁻⁻12, এখান থেকে একটা মান পাবো আমরা, এটা এত ফ্যারাডে আসলো। এখন আমি দ্বিতীয় ক্ষেত্রে, এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল দ্বিতীয় ক্ষেত্র, যেখান থেকে দ্বিতীয় ক্ষেত্র, তাহলে এখান থেকে আমি এখন খুব সহজে দ্বিতীয় ক্ষেত্রে ইউ ড্যাশ বা ডাব্লিউ ড্যাশ যেটাই বলি না কেন সেটা বের করতে পারবো, ইকুইভ্যালেন্ট ড্যাশ C² ভাগ 2। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো।